আমাদের এখানে আছে হচ্ছে শিশিরাঙ্ক এবং আর্দ্রতা। এইটাও আমরা চলো সুন্দর মতো দেখে ফেলি। এখানে আমরা একদম সুন্দর গুছায় রাখছি, কোথায় কি পড়তে হবে, কিভাবে কি সব কিছু গোছানো আছে। এটা পড়লেও সুন্দর মতো ক্লিয়ার হয়ে যাবে। তার আগে ছোটো করে একটু আমি এই বেসিক জিনিসগুলো তোমাকে মনে করাই দিই। এই বেসিক জিনিসগুলো যে কোথায় কী কী মনে রাখতে হবে। শিশিরাঙ্ক আর্দ্রতা বেলা আমরা কী কী মনে রাখবো। শিশিরাঙ্ক মানে কি, তুমি খেয়াল করবো যে শীতকালে, এখন শীতকাল তুমি খেয়াল করবো যে শিশির পড়ে, সকালবেলা শিশির পড়ে। কেন শিশির পড়ে, অন্য সময় তো পড়ে না? কারণ শীতকালে কিন্তু তাপমাত্রা কম থাকে। কয়েকটা কথা তোমাকে মনে রাখতে হবে শিশিরাঙ্ক এই আর্দ্রতা পার্ট থেকে। এটা কি, একটা হচ্ছে শিশিরাঙ্ক বলতে আমরা কী বুঝাই? প্রথম কথা, শিশিরাঙ্ক বলতে আমরা বুঝাচ্ছি একটা তাপমাত্রা। একটা তাপমাত্রা, কোন তাপমাত্রা? যেই তাপমাত্রায় শিশির পড়তে শুরু করে। তুমি শিশিরাঙ্ক বলতে আসলে বলছে একটা তাপমাত্রা, যে তাপমাত্রায় শিশির পড়তে শুরু করে সেই তাপমাত্রাটাকে বলি শিশিরাঙ্ক। আর্দ্রতা কি? আর্দ্রতা বলতে আমরা বুঝাই বা হিউমিডিটি। তুমি অনেক সময় খেয়াল করো আবহাওয়ার পূর্বাভাসে বলে যে আজকের আবহাওয়ার আর্দ্রতা এত। এটা মানে কি? আর্দ্রতা বলতে বোঝায় যে আমাদের এই যে সাপোজ এই আমাদের রুম, এই রুমের মধ্যে বায়ু আছে। এই বায়ু কিন্তু কী করতে পারে জানো? জলীয় বাষ্প ধারণ করে রাখতে পারে। বায়ুর মধ্যে জলীয় বাষ্প পানিগুলো ইনট্র্যাপ বা আবদ্ধ অবস্থায় থাকে। তো আমাদের কোনো একটা এলাকা বা কোনো একটা রুম বা যে কোনো একটা জায়গা, ওইখানকার বায়ু জলীয় বাষ্প দ্বারা কতটুকু মানে হচ্ছে মনে করো যে ভেজা অবস্থায় আছে সেটা বোঝায়। মানে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বোঝায়। সহজ কথায় কি বোঝায়? বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ। এটা দ্বারা কি বোঝায়? বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ। এটা দ্বারা আমরা কি বুঝি? এটা দ্বারা আমরা বুঝি হচ্ছে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আর্দ্রতা। আর তাপমাত্রা কি? এই শিশিরাঙ্ক কি? এমন তাপমাত্রা যেই তাপমাত্রা কি হয়, যেই তাপমাত্রায় শিশির পড়া শুরু হয়, যে তাপমাত্রায় শিশির পড়া শুরু হয়, হ্যাঁ, শিশির পড়তে শুরু করে, যে তাপমাত্রা শিশির পড়ে বা পড়াটা শুরু হয়। তো এই যে দুটো কথা মনে রাখলা, এইটার উপরে বেস করে আমরা আরও অনেকগুলো জিনিস ইনফরমেশন মনে রাখবো। তারপরে হচ্ছে আমরা সূত্র দিয়ে অঙ্ক করবো। তুমি আরও কথা, পরীক্ষা যদি আসে তুমি কিন্তু এই সংজ্ঞাটা লিখবা আর কি। হ্যাঁ, তুমি লেখো না যে তাপমাত্রা শিশির পড়ে, লিখতে পারো, তবে বেশি সুন্দর অ্যাপ্রোপ্রিয়েট লিখবা। পরীক্ষা তোমার বোঝার জন্য ছিল, কিন্তু পরীক্ষা যখন আসবে সুন্দর ওয়েতে তোমাকে লিখতে হবে। যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু এর মধ্যে অবস্থিত জলীয় বাষ্প দ্বারা কী হয়? সম্পৃক্ত হয়, সেই তাপমাত্রাকে কী বলি আমরা? শিশিরাঙ্ক বলি। কয়েকটা ইম্পর্টেন্ট নোটিস এখানে দেওয়া আছে, খেয়াল করো, মনে রাখতে হবে। নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ু একটা নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে। মনে করো এই হচ্ছে আমাদের এলাকা, একটা নির্দিষ্ট এলাকা, নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট তাপমাত্রা। এখানে একটা যে জলীয় বাষ্প থাকবে বায়ুর মধ্যে, ধরলাম মনে করো এই সাদা সাদাগুলো হচ্ছে, এই সাদা সাদাগুলো মনে করো হচ্ছে বায়ু। হ্যাঁ, সাদা সাদাগুলো মনে করো হচ্ছে কি? বায়ু। সাদা সাদাগুলো মনে করো হচ্ছে বায়ু। এই বায়ুর মধ্যে কি আছে? এই জলীয় বাষ্প আছে, এই জলীয় বাষ্প আছে। এখন এই বায়ুর মধ্যে যে জলীয় বাষ্প থাকবে একটা নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট পরিমাণই থাকতে পারবে, এর বেশি থাকতে পারবে না। তার মানে প্রত্যেকটা এলাকার একটা ধারণ ক্ষমতা আছে, যে ওই এলাকার সর্বোচ্চ, মানে আমাদের রুমটা আবদ্ধ থাকে বা রুমটা যদি এরকম দেখি, এই এলাকাটা বা এই এলাকার মধ্যে যে বায়ু আছে ও এতটুকু পরিমাণ জলীয় বাষ্প রাখতে পারবে, এটা তার ধারণ ক্ষমতা, এর বেশি রাখতে পারবে না। তাহলে এই কথাটা বুঝছে যে নির্দিষ্ট জলীয় বাষ্প ধারণ করে রাখতে পারে। আর আরেকটা কথা মনে রাখতে হবে, এই যে ধারণ ক্ষমতাটা, এই ধারণ ক্ষমতাটা তাপমাত্রার সাথে সমানুপাতিক। এই ধারণ ক্ষমতাটা, এই জলীয় বাষ্প ধারণ ক্ষমতাটা তাপমাত্রার সাথে সমানুপাতিক। জলীয় বাষ্প ধারণ ক্ষমতার, জলীয় বাষ্পের এই ধারণ ক্ষমতাটা তাপমাত্রার সাথে সমানুপাতিক। তো এই তাপমাত্রা বাড়ে ওই এলাকার, তা আমি বুঝবা কি? বেশি বেশি জলীয় বাষ্প ধারণ করতে পারবে। এই তাপমাত্রা কমে যায়, যেমন শীতকালে কমে যায় তাপমাত্রা, তখন কিন্তু জলীয় বাষ্প কম ধরে রাখতে পারে। এই জন্য তো কী হয়, বায়ুটা কম ধরে রাখতে পারতেছে, কিন্তু বায়ুর মধ্যে বেশি জলীয় বাষ্প ছিল, যেটুকু ধরে রাখতে পারতেছে না সেটা তো শিশির আকারে পড়ে যাচ্ছে। এটা কিন্তু সেই শিশিরাঙ্ক, শিশির। আর এটা কী মনে রাখতে হবে, যে তাপমাত্রা ক্রমশ কমতে থাকলে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো বায়ুমণ্ডলের মধ্যে যতটুকু জলীয় বাষ্প ছিল ওইটুকু দ্বারা কিন্তু শিশির ফেলানো যাবে। এই কথাই তোমাকে একটু বললাম, বা সম্পৃক্ত হবে, শিশির পরিমাণে সম্পৃক্ত হবে। আরও 2-3টা কথা একটু খুব দ্রুত মনে রাখতে হবে, কারণ এগুলো পরীক্ষায় কখতে আসে বা সৃজনশীলের মধ্যে দরকার হয়। বাষ্পচাপ, যে আমাদের নির্দিষ্ট এলাকায় যে পরিমাণ বাষ্প থাকে, ওই বাষ্প কিন্তু ওদেরকে চাপ দিচ্ছে, ওই চাপটাকে বলি আমরা বাষ্পচাপ। এই জলীয় বাষ্পচাপ 2 রকম হতে পারে, একটা সম্পৃক্ত, একটা অসম্পৃক্ত। সম্পৃক্ত অবস্থায় যখন থাকে, সম্পৃক্ত মানে কি? সম্পৃক্ত মানে হচ্ছে এরকম, সাপোজ এই হচ্ছে আমাদের এলাকা, একটু আগে তোমাকে বলছিলাম আমাদের এক একটা এলাকা একটা নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প এর মধ্যে থাকতে পারবে আর কি, এই বায়ুর মধ্যে, তাই না? এরকম আমাদের ছিল। সাপোজ এই এলাকার মধ্যে এই হচ্ছে এরকম, মনে করো এই এলাকার ধারণ ক্ষমতা, মনে করো কথার কথা হচ্ছে 100 গ্রাম। 100 গ্রাম এই এলাকায় জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা। হ্যাঁ, এটা কি ক্ষমতা? এটা হচ্ছে ধারণ ক্ষমতা। ধারণ ক্ষমতা হচ্ছে 100 গ্রাম।
100 গ্রামের মধ্যে এখানে আছে মনে করো এই যে সবুজ সবুজ যেই জলীয় কণাগুলা বা জলীয় বাষ্পগুলা কতটুকু আছে, মনে করো আছে হচ্ছে 80 গ্রাম। ধারণ ক্ষমতা 100 গ্রাম, কিন্তু আছে কতটুকু, আছে মাত্র 80 গ্রাম। তার মানে এই অবস্থা হচ্ছে অসম্পৃক্ত। এরকম অসম্পৃক্ত অবস্থা যখন থাকে তখন যে চাপ দেয় জলীয় বাষ্পগুলা, তখন তাকে বলা হয় অসম্পৃক্ত বাষ্পচাপ। আর মনে করো 100 গ্রাম থাকতে পারে এখানে, আর আছেও সেই 100 গ্রাম, তার মানে কি, সেটা কি, সম্পৃক্ত। যতটুকু থাকতে পারে অতটুকুই আছে, মানে কি, সম্পৃক্ত। ঠিক আছে, এই কথাটুকু মনে রাখতে পারো। এটাকে আমরা বলছি কি, যে অসম্পৃক্ত। এটা হচ্ছে আমাদের অসম্পৃক্ত। আর যতটুকু থাকতেছে অতটুকু যদি থাকে তাহলে কী বলবো, সেটাকে আমরা বলবো সম্পৃক্ত। এই সম্পৃক্ত বাষ্পচাপ অসম্পৃক্ত বাষ্পচাপ একটু মানে পার্থক্য আছে, একটু দেখে নিবা। এই সম্পৃক্ত বাষ্পচাপ অসম্পৃক্ত বাষ্পচাপ বয়লের সূত্র মেনে চলে, চলে না, এগুলো পরীক্ষা আসে মাস্ট এমসিকিউ এর জন্য। এটা বিশেষ করে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এমসিকিউ এর জন্য এবং ক খ এর জন্য। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আসলে ইম্পর্টেন্ট এমসিকিউ এবং ক খ এর জন্য। আমি লিখে রাখছি যেন তুমি এই জিনিসটুকু বুঝতে পারো যে হ্যাঁ এটা আমার আসলে পড়তে হবে, এই জন্য আমি একটু লিখে রাখছি। তুমি এখান থেকে পড়ে নিবা, বা তোমার প্রত্যেকের বই এই জিনিসগুলো আছে। মেইনলি আমাদের এই একটু আগে বললাম যে শিশির পড়ে, এই শিশিরটা আমি মাপবো কীভাবে। যেমন আমাদের এই রুম, এই রুমের কত তাপমাত্রায় নামলে শিশির পড়া শুরু হবে সেটা বুঝবো কীভাবে। এটার জন্য আমরা একটা যন্ত্র ইউজ করি, সেটা হচ্ছে এটাকে বলি আমরা হাইগ্রোমিটার। যন্ত্র দেখো, হাইগ্রোমিটার, দুইটা জিনিস থাকে, একটা থার্মোমিটার আর একটা থার্মোমিটার, দুইটা থার্মোমিটার থাকে। এবং এই থার্মোমিটারের একটাকে বলি হচ্ছে আমরা ড্রাই, একটা যে থাকে এই যে থার্মোমিটার থাকে, একটাকে বলি আমরা শুষ্ক থার্মোমিটার, আর আরেকটাকে বলি হচ্ছে আমরা কি সিক্ত বা হচ্ছে ভেজা বা আর্দ্র থার্মোমিটার। দুইটা বাল্ব থাকে, এটাকে বলি থার্মোমিটারের বাল্ব। এটাকে বাংলাতে বলি আমরা কি, যে শুষ্ক বাল্ব, এটাকে বলি আমরা শুষ্ক বাল্ব, শুষ্ক বাল্ব। হ্যাঁ, আর এটার যে তাপমাত্রা তাকে আমরা প্রকাশ করি θ1 দ্বারা, θ1। আর এই যে আরেকটা আছে ওয়েট, এটাকে আমরা বলি কি, যে হচ্ছে সিক্ত বা হচ্ছে আর্দ্র, এটাকে বলি আমরা হচ্ছে কি, যে হচ্ছে এটাকে বলি হচ্ছে আমরা কি আর্দ্র, এটাকে বলি আমরা আর্দ্র বাল্ব। হ্যাঁ, আর্দ্র বাল্ব বা হচ্ছে সিক্ত বাল্ব। এইটার যে তাপমাত্রা তাকে প্রকাশ করি আমরা θ2 দ্বারা। মানে পরীক্ষাটা করি কীভাবে, আমরা এই যন্ত্রটা নিয়ে যেখানে শিশিরাঙ্ক নির্ণয় করবো, আর্দ্রতা মাপবো, সেখানে নিয়ে যাওয়ার পর রেখা দিই। এবং দেখো আমরা কি করি, এই যে ওয়েট যে বললাম, এটার নিচে কিন্তু দেখো, এই যে দেখো পাইপ দিয়ে কি পানির সাথে সংযোগ দেওয়া আছে, মানে এখানে জিনিসটা একটু ভেজা। যখন তুমি এই জিনিসটা বায়ুর মধ্যে রাখবা, বায়ুর যে তাপমাত্রা সেটা কিন্তু এই শুষ্ক বাল্বের গায়ে উঠবে। তার মানে আমরা বলতে পারি শুষ্ক বাল্বের পার্ট যে কথা আর বায়ুর তাপমাত্রা একই কথা, বায়ুর তাপমাত্রা একই কথা। ঠিক আছে, বায়ুর তাপমাত্রা একই কথা। তাহলে বায়ুর তাপমাত্রা যেই কথা আর হচ্ছে শুষ্ক বাল্বের পার্ট একই কথা। এখানে কিন্তু তার মানে যদি আবহাওয়া 30 ডিগ্রি হয়, এখানে উঠবে 30 পর্যন্ত। এবার এইটা কিন্তু 30 থাকবে না, কমে যাবে। কেন কমে যাবে, কারণ এই যে পানি ভেজানো। তাহলে তোমাকে শুধুমাত্র এই কাজটুকুই করতে হবে, যে শুষ্ক অবস্থায় তাপমাত্রা কত, আর এখন ভিজে গেলে ওই থার্মোমিটারটা কতটুকু তাপ দেখাচ্ছে। এই দুইটা জিনিস বের করতে পারলে তুমি বের করে ফেলতে পারবা যে শিশিরাঙ্কটা কত হবে। এটাকে বলি আমরা সিক্ত শুষ্ক বাল্ব আর্দ্রতা মাপক যন্ত্র বা মেসনের আর্দ্রতা মাপক যন্ত্র, এই যন্ত্রটাকে বলি আমরা। তো সেখান থেকে শিশিরাঙ্কটা কী হবে, শিশিরাঙ্ককে আমরা প্রকাশ করি θ দ্বারা। লিখতে পারি আমরা এখানে যে শিশিরাঙ্ক, এখান থেকে শিশিরাঙ্কটা আমাদের কি হবে। হ্যাঁ, এখান থেকে শিশিরাঙ্কটা হবে হচ্ছে আমাদের যে θ। এই θ সমান সমান লিখবো আমরা এভাবে, θ সমান সমান θ1 মাইনাস জি, আর ব্র্যাকেটে থাকবে হচ্ছে এরকম θ1 মাইনাস θ2। এই সূত্র তোমাকে মনে রাখতে হবে এখান থেকে, যে শিশিরাঙ্কের সূত্র হচ্ছে এটা, যে θ1 মাইনাস জি, θ1 মাইনাস θ2। এটা হচ্ছে আমাদের সেই ফর্মুলাটা, θ1 মাইনাস জি, θ1 মাইনাস θ2। এখানে জি মানে হচ্ছে কি আমাদের গ্লেসিয়ার উৎপাদক বা গ্লেসিয়ার ধ্রুবক, সেটা লিখে বলতেছি আমরা এখানে যে এই জি মানেটা কি, এই জি এর পরিচয়টা কি। এখানকার জি মানে হচ্ছে গ্লেসিয়ার ধ্রুবক বা হচ্ছে গ্লেসিয়ার উৎপাদক বলতে পারি আমরা। হ্যাঁ, এটা হচ্ছে কনস্ট্যান্ট মান। এক এক তাপমাত্রায় এই মানটা এক এক রকম হয়, এক এক তাপমাত্রা এক এক রকম হয়। কিন্তু তাহলে আমি মানটা কোন তাপমাত্রায় নিব, আসলে এক এক তাপমাত্রা একরকম হয়। এই মানটা যদি 2-3টা দেওয়া থাকে, তাহলে মনে রাখবা এই গ্লেসিয়ার উৎপাদকের মানটা নিতে হয় এই θ1 তাপমাত্রায় বা বায়ুর তাপমাত্রায়। এই মানটা কিসে নিতে হয়, এই মানটা নিতে হয় বায়ুর তাপমাত্রায়, যেইটা দেওয়া থাকে চার্টে সেই মানটা নিতে হয়। মনে করো বায়ুর তাপমাত্রা 30, তাহলে তুমি 30 ডিগ্রিতে জি এর মান সেটা তুমি ইউজ করবা, শেষ। বায়ুর তাপমাত্রার মানটা ইউজ করতে হয়, বায়ুর তাপমাত্রায় জি এর মান ইউজ নিতে হয়, শেষ। বায়ুর তাপমাত্রাটা নিতে হয়, হ্যাঁ, বায়ুর তাপমাত্রা যদি 25 ডিগ্রি হয়, তাহলে 25 ডিগ্রিতে জি এর মান যা সেটা নিবা, এরকম। আর বাকিটুকু বুঝছো, θ1 মানে শুষ্ক বাল্বের পার্ট, θ2 মানে কি এই যে ভিজা বাল্বের পার্ট, আর্দ্র বাল্বের পার্ট, সেটা নিলে তুমি পাই যাবে এখান থেকে যে শিশির অঙ্ক কত হবে, কত ডিগ্রিতে শিশির পড়বে। এই অঙ্কগুলো নর্মালি পরীক্ষা আসে কোথায়,
গ নাম্বারে আসে, এটা আমাদের পরীক্ষায় গ নাম্বারে আসে। এইবার এই যে শুষ্ক বাল্বের পার্ট, সিক্ত বাল্বের পার্ট, এইটার পার্থক্য দেখে অনেক কিছু বোঝা যায়। মনে করি পার্থক্য অনেক বেশি, পার্থক্য কম, এগুলো অনেক ধারণা পাওয়া যায়, যেটা আমাদের এমসিকিউতে আসে। এটা তুমি এখান থেকে মনে রাখবা যে এই হাইগ্রোমিটারে এই যে আমাদের এই বাল্বের পার্থক্যগুলো, তাপমাত্রার পার্থক্য হঠাৎ কমে গেল, বেড়ে গেল, এগুলো দেখে অনেক কিছু বোঝা যায়। একটু মনে রাখবে, এখানে লেখা আছে যে দুইটা পার্থক্য যদি কি হয়, দুইটা পার্থক্য যদি আমাদের অনেক বেশি হয় তাহলে বুঝতে হবে কি, পার্থক্য বেশি হলে বুঝতে হবে কি যে বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ কম। পার্থক্য যদি বেশি হয় তাহলে বুঝবে কি বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ খুবই কম, বায়ু শুষ্ক। এই যে ধারণা পেয়ে গেলা তুমি, এইটা দিয়ে এই ধারণাগুলো পাওয়া যায় পরীক্ষা এমসিকিউ সেগুলো সুন্দর করে যে কয়েকটা আছে 1 2 3 4 5, এই 5টা ঠাড়া মুখস্থ যাকে বলে আর কি। হ্যাঁ, একদম সুন্দর করে টিএম, একদম টিএম, এটা একদম হচ্ছে ঠাড়া মুখস্থ করতে হবে এটা। হ্যাঁ, একদম ঠাড়া মুখস্থ করতে হবে। টিএম, টি মানে ঠাড়া, এম মানে মুখস্থ, একদম ঠাড়া মুখস্থ করে ফেলতে হবে। কারণ ভাই এটা কিন্তু পরীক্ষায় ডিরেক্ট এমসিকিউতে আসবে, বলে দিলাম। এমসিকিউ যখন করবো তখন কিন্তু লাগবে। হ্যাঁ, তাহলে একইভাবে তুমি পড়ে ফেলো। যেমন আরেকটা দেখাচ্ছি, থার্মোমিটার দুটির পাঠের পার্থক্য না থাকলে বুঝতে হবে কি যে বায়ু জলীয়বাষ্প দ্বারা কি সম্পৃক্ত অবস্থায় আছে। হঠাৎ যদি এদের পার্থক্য কমে যায় তাহলে বুঝতে হবে কি যে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো এই কথাগুলোর পরীক্ষায়, তো এখান থেকে আমরা এই জিনিসটুকু মনে রাখবো। এরপর চলো আমরা দেখি আরও কী কী আমাদের এখান থেকে আছে। এবারে মেইন পার্ট, যেখানে আমাদের শিশিরাঙ্ক আর্দ্রতার ম্যাপ করতে হবে, সেটা খেয়াল করো যে আর্দ্রতা আমরা কীভাবে মেজার করবো। তো বললাম আর্দ্রতা মানে জলীয় বাষ্পের পরিমাণ, যে বায়ুতে কী পরিমাণ জলীয় বাষ্প আছে সেটা বেশি নাকি কম, সেটা কিন্তু মাপবো কীভাবে, সেই মাপবো কীভাবে খেয়াল করবো এভাবে, যে আমরা দুইভাবে মাপতে পারি। এটা একটা নম্বর হচ্ছে কি যে বায়ুর তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে কতটুকু জলীয় বাষ্প আছে সেটা যে চাপ, সেই চাপটা নিতে পারি। মানে সহজ বাংলায় বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের চাপ। কথার কথা এই হচ্ছে একটা রুম, এখানে তুমি আর্দ্রতা বের করবা, একটা জায়গা, এখানে কতটুকু জলীয় বাষ্প উপস্থিত আছে, কতটুকু জলীয় বাষ্প উপস্থিত আছে তার যে চাপ সেইটা। আর যদি এটা সম্পৃক্ত অবস্থায় থাকতো, নিচে দেখো কি লেখা যে বায়ুর তাপমাত্রায় ওই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে যতটুকু জলীয় বাষ্প লাগবে তার যে বাষ্পচাপ, এই অনুপাতটাকে বলি হচ্ছে আমরা কি যে আর্দ্রতা। মানে সহজ বাংলা কি মনে রাখবা যে কতটুকু জলীয় বাষ্প আছে তার বাষ্পচাপ ডিভাইডেড বাই এখানে সম্পৃক্ত করতে যতটুকু বাষ্পচাপ লাগতো বা যতটুকু জলীয় বাষ্প লাগতো তার চাপ। তাহলে উপরে হবে উপস্থিত জলীয় বাষ্পের চাপ, আর নিচে কি সম্পৃক্ত করতে জলীয় বাষ্পের চাপ। সহজ বাংলায় কীভাবে মনে রাখবা, উপরে উপস্থিত যতটুকু আছে তার জলীয় বাষ্প চাপ, আর নিচে হচ্ছে কি ওইটাকে সম্পৃক্ত করতে যতটুকু জলীয় বাষ্প প্রয়োজন সেইটার মোট বাষ্পচাপ। অনুপাত করলে কি পাই যাবো কি আমরা আর্দ্রতা। বাষ্পচাপ না বলে আমরা এখানে বলতে পারি কি যে জলীয় বাষ্পের ভর দিয়েও বলতে পারি। হ্যাঁ, যে কতটুকু জলীয় বাষ্প আছে, উপস্থিত আছে তার ভর ডিভাইডেড বাই কি যে ওইটাকে যে সম্পৃক্ত করতে যতটুকু জলীয় বাষ্প প্রয়োজন তার জলীয় বাষ্পের ভর দিয়েও বলতে পারো। ইন্টু কি লিখি আমরা, ইন্টু 100%, ইন্টু 100% থাকে আর কি। হ্যাঁ, তুমি পার্সেন্টেজে প্রকাশ করবা যে ইন্টু কি হবে, ইন্টু 100%। যাই হোক, সমস্যা নেই, আসলে এতটুকু বুঝতে পারছো আর কি। এবং এই কথাটুকু মনে রাখবা যে চাপ বা ভর যে লিখলাম, এই কথা তোমাকে মনে রাখতে হবে যে জলীয় বাষ্পচাপ, হ্যাঁ জলীয় বাষ্পচাপ আর হচ্ছে এই জলীয় বাষ্পের ভর, এটা কিন্তু হচ্ছে সমানুপাতিক। তখন যদি বেশি জলীয় বাষ্প থাকে তার মানে কি জলীয় বাষ্পের ভরটাও বেশি হবে। ওকে, একইভাবে এটা অন্যভাবেও লেখা যায় আর একটা জিনিস দিয়ে, যে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ আর বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের অনুপাতকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি হচ্ছে আর্দ্রতা। এই দুইটা কথা তোমাকে সুন্দর করে মুখস্থ রাখতে হবে, ইন্টু 100%। তাহলে এটাকে আমরা অন্যভাবে এভাবে লিখি, আবার এই আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটিকে আমরা আর দ্বারা প্রকাশ করি। আর ইকুয়াল টু লেখা যায় কীভাবে, এরকম স্মল এফ ডিভাইডেড বাই কি ক্যাপিটাল এফ ইন্টু কি 100%, ইন্টু হচ্ছে কি 100%। এবার স্মল এফটা মানে কি, স্মল এফটা মানে হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। তাহলে শিশিরাঙ্ক যখন যেই তাপমাত্রায়, সেই তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ যেই কথা, আর এই যে কোনো তাপমাত্রায় বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প চাপ, এই দুইটা মান সমান। তার মানে একটা নির্দিষ্ট তাপমাত্রায় জলীয় বাষ্প চাপের মান যা, ওই তাপমাত্রায় শিশিরাঙ্ক যা হবে সেইটাতে জলীয় বাষ্প চাপের মান তো তাই হবে, সমান হবে। এই কথাটুকু মনে রেখো সহজ বাংলায়, যে এই জিনিসটা আর এই জিনিসটা দুইটা আসলে সেম মান হয়। হ্যাঁ, এটা মনে রেখো। আর নিচে কী হবে, তুমি সহজ বাংলায় এটাতে কীভাবে বের করবো, উপরে শিশিরাঙ্কের সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ আর বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের যে অনুপাত সেটা, তবে উপরে শিশিরাঙ্ক, নিচে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। তো শেষ, এটা আমরা বুঝতে পারলাম। এবং অর্থাৎ আমি কীভাবে লিখি সংক্ষেপে, ছোট এফ বাই বড় এফ। ছোট এফ মানে কি শিশিরাঙ্কের তাপমাত্রায় বাষ্পচাপ, আর নিচে কি বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। শেষ, এটা অনুপাত করলে পাওয়া যাবে তুমি আর্দ্রতা। ভালো কথা, এটুকু যদি তুমি এইবার দেখো পরীক্ষায় যখন প্রশ্ন আসে
পরীক্ষা যখন প্রশ্ন আসে তখন আমাদের এইভাবে আসে যে আর্দ্রতার মান এইখানে এরকম, এখানে এরকম, এরকম আর্দ্রতা বের করো না বলে তারা জিজ্ঞেস করে, বলতো কোন এলাকায়, দুই এলাকা দেয় বা দুইটা জায়গা দেয়, এ আর বি স্থান দেয়, বলতো কোন স্থানে ঘাম দ্রুত শুকাবে, না মাঝে মাঝে বলে আবার বলতো কোন স্থানে ভেজা কাপড় দ্রুত শুকাবে, মাঝে মাঝে জিজ্ঞেস করে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথায় হবে বা সম্ভাবনা আছে কিনা, মাঝে মাঝে বলে আবহাওয়ার পূর্বাভাস দাও, মাঝে মাঝে এরকম বলতে পারে। এদের এখনো বলে নাই পরীক্ষায়, এদের আমি লিখে দিছি, পরীক্ষায় প্রয়োজন হইতে পারে, বলতে পারে, পরীক্ষায় বলতে পারে, হ্যাঁ পরীক্ষায় এই দুটো কিন্তু বলতে পারে, এখনো আসে নাই পরীক্ষায় কোনো বোর্ডে, কিন্তু এই দুটো আমি লিখে দিছি, দেখো তোমার দরকার হইতে পারে। এই কথাটা তুমি কিভাবে মনে রাখবা? আমরা মনে রাখবো যে আর এর মান কম হলে, আর বের করাটা শিখবো আমরা এখন, দেখবো। এবার আর এর মান যদি কম হয়, আর এর মান কম হলে কি হবে? ঘাম দ্রুত শুকাবে। যদি আর এর মান কম হলে ঘাম দ্রুত কেন শুকাবে? আর এর মান কম মানে কি? আর বায়ুটা হচ্ছে শুষ্ক, বায়ুর মধ্যে জলীয় কণা নাই, বায়ুর মধ্যে জলীয় বাষ্প নাই, আর তুমি ঘেমে যাচ্ছ, মনে করো তোমার গা ঘেমে যাচ্ছে, এবার গায়ে পানি আছে, বায়ু শুষ্ক অবস্থায় আছে, বায়ুর মধ্যে জলীয় কণা কম, এই জন্য বায়ু তাড়াতাড়ি তোমার গা থেকে ঘাম শুষে নেবে। কিন্তু এমন হইতো যে বায়ুর মধ্যে অনেক অনেক পানি কণা অলরেডি আছে, বায়ু আর্দ্র, আর এর মান বেশি, আর এর মান বেশি মানে বায়ুর মধ্যে অনেক জলীয় বাষ্প অলরেডি আছে আর বায়ুটা ভেজা, তো বায়ুর মধ্যে যদি অলরেডি জলীয় বাষ্প থাকে তোমার গা থেকে সহজে শুষে নিবে না, অল্প অল্প নিবে, তার মানে কি আস্তে আস্তে শুকাবে। যদি কম থাকে, আর এর মান যদি কম হয় মানে বায়ু শুষ্ক হয়, আর এর মান কম মানে কি? আর এর মান কম মানে হচ্ছে কিন্তু বায়ু শুষ্ক, আর এর মান কম মানে কি? যে বায়ু কি শুষ্ক, হ্যাঁ বায়ু শুষ্ক। আর বায়ু যদি শুষ্ক হয় তাহলে কি তোমার গা থেকে দ্রুত ঘাম শুষে নেবে আর কি। বায়ু শুষ্ক, ওর মধ্যে পানি নেই, ও তাদের পানি টানবে। একইভাবে সেম ভেজে কাপড়, এই জন্য দ্রুত পানি টেনে নেবে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম থাকবে, কারণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি থাকে যদি আর এর মান বেশি থাকে। আর এর মান যদি 50, 60, 70, 80% উপরে থাকে তখন দেখা যায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। পরীক্ষায় বলবে যে 60% বেশি হলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে, আর তুমি বলো যে এই এলাকায় বৃষ্টি হবে কিনা, তখন তুমি দেখবে আর এর মান কত পার্সেন্ট আসছে, নির্দিষ্ট পার্সেন্টেজের উপরে হলে বলবো যে হ্যাঁ বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে, নর্মালি 70, 80%, 60%-এর উপরে। যাই হোক, তাহলে বৃষ্টির সম্ভাবনা কম থাকে যদি কি হয়? আর এর মান কম হয়, আর এর মান বেশি হলে কি সম্ভাবনা বেশি থাকে। এই কথাগুলো মনে রাখলে সিকিউ দেখবো তুমি একদম পারতেছো, সবগুলো সেম একই টাইপের সিকিউ, সবগুলোতে আর বের করতে হয় কিন্তু এক এক কথা বলে, এটা সবচেয়ে বেশি আসে, এছাড়াও আসে, সেটাও দেখাবো। আরও দুটো দেখো, আবহাওয়া শুষ্ক থাকে, আর এর মান কম মানে কি? আবহাওয়া শুষ্ক থাকা। আর এর মান বেশি মানে কি? আবহাওয়া হচ্ছে আর্দ্র, সিক্ত, এরকম। মাঝে মাঝে বলে আবহাওয়া সম্পর্কে পূর্বাভাস দাও, তখন তুমি দেখবা আর এর মানটা কি মানে কম না বেশি। বেশি হলে বলবা আবহাওয়া, আজকের আবহাওয়া আর্দ্র, সিক্ত, এরকম বলবা, ভিজা। আর যদি কম থাকে বলবা হ্যাঁ আজকের আবহাওয়া শুষ্ক, এরকম। আরও দুটো কথা দেখো কি লিখছি, যে বিমান চালানোর জন্য আর্দ্র অঞ্চল কি হয়? যে এড়িয়ে যেতে হয়, যে আর্দ্র অঞ্চল এড়িয়ে যেতে হয়। তার মানে কি? যে বিমান যখন চলে তখন কি হয়? যে এমন অঞ্চল দিয়ে যায় যেখানে কি আর্দ্রতা আসলে কি কম, আর্দ্রতা আসলে কম, হ্যাঁ আর্দ্রতা আসলে কম। কি বলছে? বিমান চলার জন্য আর্দ্র অঞ্চল এড়িয়ে যায়। তার মানে যদি মাঝে মাঝে জিজ্ঞেস করতে, যদি পরীক্ষায় এরকম দিয়ে দেয় হঠাৎ, এখন দেয় নাই, দিতে পারে, যদি বলো তো এই এলাকার একটা কাহিনী দিয়ে দিল, এখানে এই অবস্থা, এই স্থানে, তো এই স্থানটা বিমান চলাচলের জন্য উপযুক্ত কিনা, তখন তুমি কি দেখবা? দেখবা আর্দ্রতা কম নাকি। আর্দ্রতা কম হলে কি হ্যাঁ বিমান চলার জন্য উপযুক্ত, কারণ বিমান যখন চলে সে আর্দ্র অঞ্চল এড়িয়েই চলে। তাহলে বিমান চলার জন্য উপযুক্ত হইতে কী হইতে হবে? আর কম হইতে হবে। বিমান চলার জন্য উপযুক্ত কি? আর কম হলে বিমান চলার জন্য উপযুক্ত। এছাড়া একটা ইনফরমেশন দেখো, বৈদ্যুতিক যন্ত্রপাতি তৈরি করে আমি যেখানে রাখবো, অথবা খাদ্য সঞ্চয় করে বা খাদ্য শস্য সংরক্ষণ করার জন্য আমরা রাখি না, গুদামে রাখি না, এই গুদামজাত করার সময় কিন্তু আবহাওয়াটা শুষ্ক থাকা প্রয়োজন। তাহলে পরীক্ষায় আসতে পারে, বলো তো এই এলাকায় যে হচ্ছে বা এই রুমে, এই স্থান বি স্থান, এই দুই স্থানের মধ্যে কোথায় খাদ্যশস্য সংরক্ষণ করার জন্য উপযুক্ত হবে, খাদ্যশস্য সংরক্ষণ করার জন্য উপযুক্ত হবে। তাহলে তুমি কী বলবা? বলবো যে হ্যাঁ, যে যেখানে আর এর মান কম সেখানে সংরক্ষণের জন্য উপযুক্ত হবে। এভাবেও আসতে পারে, এগুলো অলরেডি আসছে অনেকবার, এই দুইটা এখন আসেনি, আসতে পারে। এবার দেখো আরেকটা জিনিস আছে, স্বস্তিবোধ। এই স্বস্তিবোধ এটা কীরকম? এটা একটু কনফিউশন, হ্যাঁ এর মধ্যে কনফিউজিং জিনিস কিন্তু এর মধ্যে আসে আর কি, হ্যাঁ এর মধ্যে কিন্তু কনফিউশন ক্রিয়েট হয়। যে স্বস্তিবোধটা কেন কনফিউশন ক্রিয়েট হয়? কারণ তোমাকে আমি একটু আগে বলি, নর্মালি যেটা আমরা বলি, নর্মালি কি বলি, যে যেখানে আর এর মানটা কম সেখানে কি ঘাম দ্রুত শুকাবে, স্বস্তিবোধ হবে। অথবা যেখানে আর এর মানটা বেশি সেখানে ঘাম সহজে শুষে নিবে না, অস্বস্তি বোধ হবে। এটা কিন্তু একটা কারণ, হ্যাঁ এর মধ্যে কিন্তু তুমি যখন বলবা তোমার কিন্তু দুইটা জিনিস খেয়াল করতে হবে, হ্যাঁ দুইটা জিনিস খেয়াল করতে হবে। দেখো এইবার
এবার মনে করো আর এর মানটা কথা মনে করো যে 30%, আর আরেক জায়গায় মনে করো আর এর মানটা মনে করো যে 70%, হ্যাঁ 70%। এবার তোমাকে যদি বলি বলো তো কোথায় স্বস্তি বোধ হবে, হ্যাঁ তুমি হয়তো বলতে পারো যে আচ্ছা যে আর এর মান কম থাকলে স্বস্তি বোধ হয় 30-এ, কিন্তু ব্যাপারটা অন্যভাবে কিন্তু যদি পরীক্ষায় আসে একটা কনফিউশন ক্রিয়েট করে। কী কনফিউশন ক্রিয়েট করে, তুমি মাঝে মাঝে কোনো বইগুলো দেখবা যে এরকম কাহিনী করছে যে একবার এক একটাকে ধরছে। নর্মালটা মনে রাখো যে আর এর মান কম হলে স্বস্তিবোধ হয়, তবে এটা দুইটা সেন্স আছে। দুইটা সেন্স কি কি, একটা হচ্ছে গ্রীষ্মকাল, একটা হচ্ছে শীতকাল। কারণ তুমি চিন্তা করো যেখানে আর্দ্রতা কম, মনে করো আর্দ্রতা অনেক কম 20%, তার মানে কি গা থেকে বেশি বেশি তোমাকে জলাশয় শুষে নেবে। বেশি বেশি জলাশয় শুষে নেয় তখন তোমার গা কিন্তু খসখসে হয়ে যাবে, হ্যাঁ তোমার কিন্তু তখন হাত মুখ সব শুকায় যাবে। যেমন শীতকালে যেরকম হয়, তখন কিন্তু এটা অস্বস্তি বোধের কারণ হয়ে দাঁড়াবে। তখন কিন্তু এটাই ভালো তোমার জন্য, 70%ই ভালো না, তোমার গা শুষে মুষে নিচ্ছে না। কিন্তু যদি গ্রীষ্মকালের কথা চিন্তা করি আমরা, সেই ক্ষেত্রে কিন্তু ঘাম আমাদের যেতে হয়, ওই ঘামটা দ্রুত শুকাইলেই ভালো। তো এই অঙ্ক যখন আসবে আমাদের একটু খেয়াল করে দেখতে হবে। ইন জেনারেল আমরা যেটা করি সবসময় বই খাতাগুলোতে এটা করা থাকে, তুমি সেটাই করবা যে আর্দ্রতা কম হলে, আর্দ্রতা কম হয় তাহলে কী হবে, স্বস্তিবোধ হবে, স্বস্তিবোধ হয়। আর্দ্রতা কম হলে কী হয়, স্বস্তিবোধ হয়, স্বস্তিবোধ হয়। তবে সেটা কোন কালে, সেটা হচ্ছে গ্রীষ্মকালে। গ্রীষ্মকালে এই জিনিসটা বেটার হয়, গ্রীষ্মকালে জিনিসটা স্বস্তিবোধ হবে। কারণ ঘাম হয়েছে তোমার, শুকায় গেলে তুমি বাঁচো, মানে তোমার ভালো লাগবে। কিন্তু যদি সে আবার শীতকাল হয়, যদি উল্লেখ করা থাকে প্রশ্নে, কখনো এখন উল্লেখ করা নেই কোনো বইয়ে বা কোনো প্রশ্নে কোনো বোর্ডে, শীতকাল স্পেশাল তোমাকে বলে, স্পেশাল তোমাকে বলে, আমি শিখে রাখতেছি তোমাকে, স্পেশাল তোমাকে বলে যে শীতকাল, হ্যাঁ। বা তুমি যদি বুঝতে পারো যে আবহাওয়ার তাপমাত্রা, নর্মালি তুমি আমাদের উদ্দীপকের প্রশ্নগুলো দেখবা যে এটার ক্ষেত্রে আমরা যেটা মনে রাখছি, আর্দ্রতা কম হলে স্বস্তিবোধ হয় গ্রীষ্মকালে, তুমি বুঝবা কেমন যে গ্রীষ্মকাল। তুমি দেখবা বেশিরভাগ অঙ্কেই আবহাওয়ার তাপমাত্রা দেখবা 25 ডিগ্রি, 26 ডিগ্রি, 28 ডিগ্রি এরকম মান দেওয়া থাকে, তাই না, বাইরের তাপমাত্রাগুলো। কিন্তু যদি তুমি কোনো খেয়াল করো যে শীতকাল দিছে বা তোমাকে স্পেশালি বলছে হচ্ছে যে আজকের আবহাওয়ার তাপমাত্রা 13 ডিগ্রি, 12 ডিগ্রি এরকম, তাহলে বুঝবা যে শীতকাল। তখন কিন্তু তোমাকে আবার এই জিনিসটা চিন্তা করতে হবে, কারণ আসলেই তো জিনিসটা লজিক্যাল। তুমি যদি আর্দ্রতা দেখো যে আর্দ্রতার মানটা কম, আর্দ্রতার মান যদি কম হয়, অনেক কম হয়, তোমার গা থেকে কিন্তু বেশি পানি শুষে নিবে, তার মানে তখন কিন্তু তোমার গা বেশি শুকনো শুকনো হয়ে যাবে, উস্কো হয়ে যাবে, তোমার কিন্তু অস্বস্তি লাগবে। তবে এই গা শুষে নেওয়ার অস্বস্তির থেকে এই গ্রীষ্মকালে যে ঘাম হয় এইটার অস্বস্তি আসলে বেশি প্যারা দেয়। এই জন্য স্বস্তি বলতে আমরা আসলে ওই ঘাম শুকানোটাকে বেশি প্রাধান্য দেব, ঠিক আছে। কিন্তু এই জিনিস তোমাকে জানাই রাখলাম যে হ্যাঁ এরকম কেজও হইতে পারে, এরকম কেজও হইতে পারে। যদি শীতকাল বলে সেক্ষেত্রে কি যে আর্দ্রতা তখন বেশি থাকলেই ভালো, তখন তোমার কী হবে যে এত বেশি শুষে নেবে না, সব হাত মুখ শুকায় যাবে না, ফেটে যাবে না, হ্যাঁ ওইরকম সিনারিও। এই কথাটা মাথায় রাখতে পারো। তবে আরেকটা জিনিস তুমি খেয়াল করবা যে এই স্বস্তিবোধের ব্যাপারটা কোনো কোনো বই আবার এরকম লেখা আছে যে এই স্বস্তিবোধ কখন হয়, যদি আর্দ্রতার মানটা মোটামুটি কী হয় যে 50 থেকে 70% বা 60%, যে 50 থেকে 60% বা 40 থেকে 60% এরকম বলে। যদি আর্দ্রতার মানটা আমাদের এরকম হয় 50 থেকে 60%-এর মধ্যে হয় তাহলে স্বস্তিবোধ হয়, এটাও মাথায় রাখতে পারো। এই রেঞ্জের মধ্যে থাকলে বেশি স্বস্তিবোধ হয় আমাদের, হ্যাঁ। তো যাই হোক এই কথাগুলো মনে রাখবো। গ্রীষ্মকালের কাহিনীও বললাম যে নর্মালি আমাদের সব প্রশ্নে গ্রীষ্মকালের সিনারিও থাকে, বলে না কিন্তু থাকে, কারণ বায়ুর তাপমাত্রা 25, 28 এরকম থাকে, তখন তুমি এটাকে প্রাধান্য দেবা যেটা আমরা নর্মালি প্রাধান্য দিই, আর মান কম হলে স্বস্তিবোধ হয়। কিন্তু যদি তুমি কখনো খেয়াল করো এরকম সিনারিও যে শীতকাল টাইপের সিনারিও আসছে, তুমি খেয়াল করো তখন তুমি উল্টা চিন্তা করবা যে হ্যাঁ তখন কিন্তু কম থাকলে খারাপ, আরও আর্দ্রতা যদি কম থাকে, শীতকালে কি আর্দ্রতা বেশি হলেই ভালো, আর্দ্রতা আর বেশি হলেই স্বস্তি, আর বেশি হলে কি হবে স্বস্তি আর কি, হ্যাঁ এটা কখন শীতকালের সিনারিওতে। তবে নর্মালি আমাদের পরীক্ষাগুলোতে এখনও এরকম শীতকাল উল্লেখ করে কখনো আসে নাই, তবে যদি আসে জিনিসটা মাথায় রেখো, একটু ব্যাখ্যা লিখে দিবা, তখন তুমি যেন আর প্যারা না খাও। এই জন্য তোমাকে শিখায় রাখলাম, এই জন্য এটা বক্সের মধ্যে রাখছি, কারণ এটা আমাদের নর্মাল, এটা আমাদের পরীক্ষা আসে আর কম হলে স্বস্তিবোধ, কিন্তু এরকমও হইতে পারে, এরকম সিনারিও হইতে পারে। আর নর্মালি 50 থেকে 60% বা 70%-এর মধ্যে হলে জিনিসটা বেশি ভালো, বেশি তুমি স্বস্তিবোধ করবো আর কি, কোনো ঝামেলা নাই আর কি। ওকে ফাইন, এই কথাটুকু মনে রাখবো। তার মানে এই সবগুলা ঘাম, ভেজা কাপড়, বৃষ্টি হওয়ার সম্ভাবনা, আবহাওয়া শুষ্ক, এগুলো বলা মানে আর্দ্রতা বের করতে হবে। তো আর্দ্রতা আসলে বের করা দেখি আমরা কীভাবে বের করতে হয়, দেখো সিকিউর আমরা সলভ করবো এখন। এবার এখান থেকে কয়েক ধরনের প্রশ্ন আসে, 5 রকমের প্রশ্ন তোমাকে সলভ করতে হবে। তুমি যদি মনে করো না আমি এখানকার অঙ্ক খুব ভালো পারতে চাই, 5 রকমের অঙ্ক তোমাকে পারতে হবে। একটা কি শিশির অঙ্ক ভালো পারতে হবে, নির্ণয় করতে পারতে হবে, আর্দ্রতা তোমাকে বের করতে হবে। এবার আরও প্রশ্ন আসে, একটা জিজ্ঞেস করি স্পেশালি যে জ্বালান দিয়ে জলীয় বাষ্প বাইরে যাবে নাকি ভিতরে ঢুকবে, এই টাইপের প্রশ্ন আসে, এটা তোমাকে পারতে হবে।
তারপরে সে জলীয় বাষ্প ঘনীভূত, তোমাকে বলবে যে তাপমাত্রা কমে গেলে কতটুকু অংশ জলীয় বাষ্প ঘনীভূত হবে, সেই অঙ্গটা পরীক্ষায় বেশ আসে। আরেকটা জিনিস পরীক্ষা আসে শিশিরাঙ্কের পরিবর্তন, বলে তাপমাত্রা কমে গেছে, আর্দ্রতা কমে গেছে, শিশিরাঙ্কের কি পরিবর্তন হবে। এটা কিন্তু একটু কনফিউশন ক্রিয়েট করে এই প্রশ্নটা, তো সেটা নিয়ে আমরা আলোচনা করবো লাস্টে আর কি, সব কিছু ক্লিয়ার করে দেবো আজকে। তাহলে এই যে 5 রকমের প্রশ্ন যদি করে যাও বাসা থেকে, শিশিরাঙ্কের আর তোমার কোনো সমস্যা নাই। তোমাকে এই 5 রকম অঙ্ক তুমি যদি পারো, শিশিরাঙ্ক ডান। দেখো আমি তোমাকে এই জন্য গুছাই দিছি জিনিসগুলো, তুমি যেন মাথা এখন ভাসে, ও আচ্ছা 5 রকম, আমি এই 4 রকম ভালো পারি, আমি এই 3 রকম ভালো পারি, এটা একটু ঝামেলা আছে, বা আমি এই 5 রকমই আমার ক্লিয়ার, তোমার জন্য এই আইডিয়াটুকু থাকে। নর্মালি এরকম অঙ্কগুলো তুমি পরীক্ষায় পাবা। তো চলো আমরা এখান থেকে এই অঙ্কগুলো সলভ করা শুরু করি। দেখো আমি একটা ডেমো কোশ্চেন রাখছি এখানে। ডেমো কোশ্চেন মানে কি, আমি একটা প্রশ্ন লিখছি এখানে, যেই প্রশ্নের আন্ডারে দেখো অনেকগুলো প্রশ্ন আমাদের এখানে আছে, অনেকগুলো প্রশ্ন আছে। এই প্রশ্ন সবগুলো তুমি যদি পারো এনাফ, সব শেষ। তো আমরা সবগুলো সলভ করবো একটা উদ্দীপকের আন্ডারে। দেখো অনেকগুলো প্রশ্ন লিখে রাখছি, আমরা আলাদা আলাদা রাখছি, সমস্যা নেই। একটা ইনফরমেশন দিয়ে আমাদের জিজ্ঞেস করছে যে হ্যাঁ ওই দিন শিশিরাঙ্ক কত, দেখো পার্ট পার্ট করে দিছি আমি। তোমাকে এখানে বলছিলাম না কয়েক রকমের প্রশ্ন আছে, 4-5 রকমের প্রশ্ন আছে। দেখো 5 রকমের, এই 5 রকমেরই আছে। এই যে একটা, এই যে একটা, এই যে এটা মিলে 2টা দিচ্ছি, কিন্তু জিনিসটা প্রশ্ন একটাই, মানে একই প্রশ্ন 2 ভাবে আসছে আর কি। 1টা 2টা 3টা, এই যে 4টা, এই যে 5টা, এই 5 রকম পড়লেই শেষ। এইটাই আমি তোমাকে গুছাই দিতে চাই যে এরকম এরকম টাইপ আছে, তুমি এভাবে এগুলো করে ফেলো, এনাফ। চলো আমরা প্রথমটা শুরু করি একদম নর্মাল, এটা হচ্ছে 1 গ, এটা গতে আসে, বাকিগুলো সব ঘতে আসে, বা গ ঘ মিক্স হয়ে আসতে পারে। তো আমরা আসলে ফার্স্ট এটা করি, তারপরে আমরা বাকিগুলো সবগুলো আস্তে আস্তে করতে থাকবো। আমার প্রথম গ নাম্বারটা করতেছি। ওই দেখো এই প্রশ্নটাকে আমি এখন এইটা লিখে গ নাম্বার আকারে ভাগ করে ফেলছি। এখন তুমি খেয়াল করো, তুমি নিজেই বুঝতে পারবা। তো আসো আমরা প্রশ্নটা নেই, দেখো উদ্দীপকে আমাদের কি বলছে একটু পড়ি আমরা। গ নাম্বারটা ফার্স্টে করবো। বলছে রংপুর আবহাওয়া অফিস একদিন সিক্ত ও শুষ্ক বাল্বের পাঠ কত কত পাওয়া গেছে। বলছে যে দেখো এই চালাকি করছে, কিন্তু দেখো সিক্তটা আগে দিছে, তার মানে কিন্তু θ2, আর শুষ্কটা পরে দিছে θ1। বলছে 29-27 তাপমাত্রায় গ্লেসিয়ারের উৎপাদক হচ্ছে এত এত। তারপরে বলছে এই তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ দেওয়া আছে। আর বলছে ওই দিন আবার বরিশালের আপেক্ষিক আর্দ্রতা ছিল 65%। এখন আমাকে জিজ্ঞেস করছে গ নম্বরে, বলো রংপুরের ওই দিনের শিশিরাঙ্ক কত। খুবই সহজ, রংপুরটা করে ফেলি আমরা সব। রংপুরেরটা আমরা এখান থেকে করে ফেলি। কী লিখবো, আমরা লিখবো যে আমরা জানি শিশিরাঙ্ক ছিল কি, শিশিরাঙ্ক ছিল হচ্ছে θ সমান সমান θ1 মাইনাস জি, সাথে কি লিখবো আমরা θ1 মাইনাস θ2, তাই না? ভালো কথা। এবার দেখো প্রত্যেকটা মান তুমি জানো কিনা, মান যদি বসে দিচ্ছি না, প্রত্যেকটা মান তুমি জানো কিনা। θ1 এর মান কত, ওই দেখো শুষ্ক হচ্ছে 28, তাহলে কি হবে 28 মাইনাস জি এর মান কত। এবার ঝামেলায় পড়ছো, এই ঝামেলা ইচ্ছা করে তোমাকে দিছি তুমি যেন বুঝো। একটু আগে বলছিলাম জি এর মান ডিরেক্ট প্রশ্ন দেয়, কিন্তু মাঝে মাঝে দেয় না। যদি 2টা মান দেওয়া থাকে, মনে করো বললো তোমাকে কি 26-এ জি এর মান এত, 28-এ জি এর মান এত, আমি কোন মান নিব বলছিলাম বায়ুর তাপমাত্রা জি এর মান নিতে হয়, 28-এটা নিবা। তাকায় দেখো 28-এ দেওয়াই নাই, এবার দেওয়া আছে 29-এ আর 27-এ। কিরে ভাই, তাহলে আমি কোনটা নিব এখন? তো লাগবে 28-এ, এটা মনে রাখতে হবে, লাগবে 28-এ, কিন্তু দেওয়া আছে 29-27-এ। একটু কাহিনী করে বের করতে হবে। আসলে সেটা আমরা বের করি, সাইডে আমরা এখান থেকে বের করি যে জি এর মানটা আমরা কীভাবে বের করবো। তুমি একটা জিনিস খেয়াল করো, কি বলছে যে 29 থেকে 27 তাপমাত্রা যখন 2 ডিগ্রি কমছে, জি এর মান দেখো কমে গেছে 1.66 থেকে 1.64, 0.2 কমছে। তুমি লিখতে পারো যে আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে 2 ডিগ্রি তাপমাত্রা পরিবর্তনে, 2 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তনে, 2 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তনে জি এর পরিবর্তন কত হয়েছে, 2 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তনে জি এর পরিবর্তন হয়েছে কত। দেখো জি এর পরিবর্তন বলতে জি হ্রাস পাইছে, কিন্তু কতটুকু হ্রাস পাইছে বিয়োগ করে দিবা তুমি, যে 1.66 মাইনাস কত 1.64, হিসাব করলে কত আসছে আমাদের, যে 0. কত আসবে 0.02। এবার এর 2 ডিগ্রির জন্য হয়েছে, তাহলে তুমি বের করো তোমার লাগবে কত, তোমার দরকার 28, তুমি 29-এ জানো 28, তাহলে কি লাগবে, তুমি যদি 1 ডিগ্রিতে বের করো তাহলে কি হবে, তুমি কি 1 ডিগ্রি তাহলে কি 29 থেকে বিয়োগ করে দিতে পারবা। তো 2 ডিগ্রির জন্য পরিবর্তন হয় এত, সুতরাং 1 ডিগ্রির জন্য পরিবর্তন হয় কত, কি করবো আমরা 0.02কে ভাগ দিয়ে দেবো 2 দিয়ে। আমরা বুঝতে পারলাম কি যে 1 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন করলে জি এর পরিবর্তন হবে 0.01। এখন তুমি লিখবা সুতরাং 28 ডিগ্রি সেলসিয়াসে জি, 28 ডিগ্রি সেলসিয়াস জি। তুমি দেখো 29 ডিগ্রিতে ছিল কত 1.66, বা তুমি কি করতে পারো 27-এটা নিতে পারো, যে 27 ডিগ্রি সেলসিয়াসে ছিল 1.64, তাহলে 28 ডিগ্রিতে কত হবে,
তাহলে 27 ডিগ্রিতে ছিল 1.64, আর 1 ডিগ্রি চেঞ্জ হইলে জি এর মান চেঞ্জ হয় হচ্ছে এত। তাহলে 1 ডিগ্রি যোগ করে দিব, কারণ তুমি কি জানো 27 যোগ 1 মানে 28। এটা ছিল 27 ডিগ্রিতে জি এর মান, এটা ছিল 27 ডিগ্রিতে জি এর মান, আর যোগ বের করলাম আমি কি, যে 1 ডিগ্রিতে পরিবর্তন করলে কত হয়। এই 27 ডিগ্রিতে জি এর মান আর 1 ডিগ্রি জি এর পরিবর্তন হইলে এত হয় এই উদ্দীপক অনুযায়ী। তাহলে তুমি পাই গেলা কি, এই যে জি এর মানটা পাই গেলা। তাহলে এইভাবে আমি করলাম যে 28 ডিগ্রি দরকার ছিল, আমি 27 জানতাম, 1 ডিগ্রি পরিবর্তনের জন্য বের করে নিছি। এরকম কিন্তু করা যাবে না 29-এ এত, 1-এ এত, 28-এ এত, এরকম ঐকিক নিয়ম চলবে না। ঐকিক নিয়ম যেটা চলবে সেটা হচ্ছে পরিবর্তন বের করে নিতে হবে, না তোমার জিনিসটা অ্যাকুরেট আসবে না। ওকে, তো এই কথাটুকু মনে রাখো। তুমি হিসাব করে দেখলে কত আসছে, 1.65 আসছে। তুমি বসাই দেবে এখানে 1.65, আর বাকিটুকু দেখো সব কিছু মান দেওয়া। এর মান হচ্ছে 28, এর মান হচ্ছে কত 26। যদি একটু তুমি হিসাব করো তুমি এখানে কিন্তু পাওয়া যাবা কি, এখানকার শিশিরাঙ্কটা পাওয়া যাবা। তো শিশিরাঙ্ক আমরা একটু হিসাব করি, এখান থেকে দেখো কত আসবে। আমরা এখান থেকে একটু ক্যালকুলেটরটা নিয়ে নিচ্ছি, খেয়াল করো। দেখো আমাদের কী কী দেওয়া আছে এখানে, 28 - 26 মানে কত 2। এই 2 এর সাথে গুণ দিব আমরা কত, আবার এই 2 এর সাথে আমরা আবার গুণ দিব হচ্ছে 1.65 হিসাবগুলো আসবে 3.3। 28 থেকে 3.3 বাদ দিয়ে আমরা বাদ দিচ্ছি, 28 থেকে আসবে কত আমাদের, আসবে 24.7। আসছে আমাদের কত 24.7 লিখে ফেললাম আমি, যে সুতরাং আমার এখানে শিশিরাঙ্ক হবে হচ্ছে 24.7 ডিগ্রি সেলসিয়াস। আমরা কিন্তু এটা সেলসিয়াসই বের করবো, এটা কিন্তু আর কেলভিনে নেওয়ার দরকার নাই, কারণ এটা সেলসিয়াস এককেই বের করতে হয়। দেখো শিশিরাঙ্কটা বের হয়ে গেছে 24.7 ডিগ্রি সেলসিয়াস। দ্যাটস ইট। গ নাম্বারটা খুবই সহজ ছিল, গ নাম্বারটা খুবই সহজ ছিল এখান থেকে। এবার আমরা দেখি আসছো এখানে ঘ নাম্বারটা কিন্তু এখানে একটা কাহিনী আমরা শিখলাম কি, জি এরও এরকম পরিবর্তন বের করার প্রয়োজন হতে পারে। জি এর মান সরাসরি থাকলে তো ভালোই বসাবো, কিন্তু জি এর মানও চেঞ্জ হয়ে আসতে পারে। যদি এরকম বলতো যে 28-এ 29-এ জি এর মান এত, 28-এর মান দেওয়া ছিল, 28-এটা বসাই দিব, 28-এও নাই, আবার অন্য কিছু নাই, অন্য কিছু আছে, ওইখানে হিসাব করে আমরা বের করলাম 28-এ কত হয়। ঠিক আছে, এভাবে বের করতে পারবা। এবার দেখি আমরা এখান থেকে ঘ নাম্বারটাই দেখো, বলছিলাম না প্রথম নর্মাল টাইপের প্রশ্ন যেটা, হ্যাঁ, যে গ নাম্বার বুঝলাম আমরা। এবার এই সেম টাইপ কীভাবে আসতে পারে বলছিলাম না, জিজ্ঞেস করতে পারে কি, রংপুর ও বরিশালের মধ্যে কোথায় ভিজা কাপড় দূষক হবে, যেখানে আর্দ্রতা কম সেখানে ভিজা কাপড় দূষক হবে। বলছে কোনো ব্যক্তি কোথায় অধিকতর স্বস্তি বোধ করবে। নর্মালি কি, নর্মালি দেখো যে বলছিলাম না তাপমাত্রা নর্মালি কি থাকে 26-28, মানে গ্রীষ্মকাল। গ্রীষ্মকাল মানে কি আর্দ্রতা কম হইলেই ভালো, গ্রীষ্মকাল মানে কি আর্দ্রতা কম হইলেই ভালো, দ্রুত মানে ঘাম শুকাবে, মানে তুমি স্বস্তি বোধ করবা। তাহলে আর্দ্রতা কম হইলে ভালো, আর্দ্রতা কম হলে তাড়াতাড়ি শুকাবে। রংপুরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা, তাহলে তুমি দেখবা এই যে রংপুরে আমাদের হচ্ছে আর্দ্রতার মানটা কত, যে বেশি কিনা, মনে করো 60-70 এরকম বেশি কিনা। তো যদি বেশি হয় তাহলে বলবা আর্দ্রতা বেশি হলে বৃষ্টির সম্ভাবনা থাকে। আবহাওয়া সম্পর্কে পূর্বাভাস দাও রংপুরের, তাহলে বলবা রংপুরের আর্দ্রতা বের করে দেখবা আর্দ্রতার মানটা কি কম নাকি বেশি আসছে। যদি বেশি আসে বলবা কি আর্দ্র, কম আসলে বলবা কি শুষ্ক। ওই দিন ঘুরতে যাওয়ার জন্য কোন স্থানকে অগ্রাধিকার দেওয়া উচিত। এই দুইটা স্থান আছে, বরিশাল আর হচ্ছে রংপুর। তুমি কোন অঞ্চলে যাবা তাহলে ঘুরতে, দেখবা কোথায় তোমার স্বস্তি বোধ হচ্ছে সেখানে তুমি ঘুরতে যাবা। এমন এক জায়গায় গেলা যে তোমার ভালো লাগতেছে না, যে তুমি ঘামাচ্ছ বা অস্বস্তি লাগতেছে, তুমি ঘুরতে যাবা না। তো ঘুরতে যাওয়ার জন্য অগ্রাধিকার কোথায় দিবা, যেখানে স্বস্তি বোধ হবে। তার মানে এই প্রশ্ন আর এই প্রশ্ন সেম। কোন স্থানে দ্রুত ঘাম শুকাবে, কাপড় শুকাবে, একই প্রশ্ন। আর এর মান কম হলেই দেখছো একই প্রশ্ন নানানভাবে আসতে পারে, অলরেডি আসছে এইভাবে। সবগুলো থেকে আমি এই জিনিসগুলো দেখাইছি তোমাকে, তুমি যদি বুঝতে পারো যে হ্যাঁ এই টাইপের এতগুলো কথা বলতে পারে, তাহলে সব সেম কাহিনী, সব সেম অঙ্ক। তো বের করি আমরা সব আর্দ্রতা। আমি উল্টা দিক থেকে অঙ্ক করাচ্ছি বোঝার সুবিধার জন্য। আমার লাগবে কি ভাই, আমার লাগবে হচ্ছে আর্দ্রতা। আর আমি আর্দ্রতার কী সূত্র শিখছি, আমরা শিখছিলাম সূত্র স্মল f বাই ক্যাপিটাল F ইন্টু কত, ইন্টু হচ্ছে 100%। এবার ইন্টু 100% তুমি মান কী কী লাগবে, মান লাগবে হচ্ছে, আমি রংপুরের কাহিনী বলতেছি, রংপুরে আসি। ওই রংপুরে আবহাওয়ার তাপমাত্রা ছিল 28 ডিগ্রি। তাহলে 28 ডিগ্রিতে বড় এক মানে ছিল কি বায়ুর তাপমাত্রায় বাষ্পচাপ। তো আমার লাগবে কি বায়ুর তাপমাত্রায় বাষ্পচাপ। বায়ুর তাপমাত্রা কত 28 ডিগ্রি, 28 ডিগ্রিতে বাষ্পচাপ লাগবে। উদ্দীপকে দেওয়া আছে কিনা দেখি, 24, 25, 28, হ্যাঁ আছে। 28 ডিগ্রিতে বাষ্পচাপ দেওয়া আছে। কত দেওয়া আছে যথাক্রমে 24, 25, 28, যথাক্রমে 22, 24 আর 27.7। তাহলে বুঝতে পারলাম আমরা যে ওই বায়ুর তাপমাত্রায় বাষ্পচাপটা কত 27.78 ইন্টু কত 100%। এখন জাস্ট একটা জিনিস বাকি, সেটা হচ্ছে ছোট এফটা বের করা। ছোট এফ মানেটা কি ছিল, শিশিরাঙ্কের তাপমাত্রায় বাষ্পচাপ, শিশিরাঙ্কের তাপমাত্রায় বাষ্পচাপ।
এবার শিশিরাঙ্কের তাপমাত্রাটা কত? দেখো আমরা শিশিরাঙ্ক বের করে রাখছিলাম এখানে, শিশিরাঙ্ক 24.7, তার মানে 24.7 ডিগ্রিতে বাষ্পচাপ লাগবে। তার আমরা লিখবো এখানে যে গণং হতে পাইছি আমরা, যে গণং হতে কি পাইছি, যে গণং হতে পাইছি যে শিশিরাঙ্কটা হচ্ছে কত 24.7, তার মানে এই 24.7 বাষ্পচাপ লাগবে। হ্যাঁ, 24.7 বাষ্পচাপ লাগবে। তখন তুমি লিখবা যে এভাবে লিখে দেবা, সংক্ষেপে সুন্দর করে দেখো কীভাবে করে দিচ্ছি। তখন তুমি লিখবা যে 24.7 ডিগ্রি, 24.7 ডিগ্রি সেলসিয়াসে বাষ্পচাপ, এত সেলসিয়াসে বাষ্পচাপ, এত সেলসিয়াসে বাষ্পচাপ কী হবে লিখবা এরকমভাবে যে এফ 24.7 এটা তোমার লাগবে। হ্যাঁ, এই বাষ্পচাপটা তোমার লাগবে ছোট এফ। এই মানটা কীভাবে তুমি পাবা? তুমি যখন তাকাবা উদ্দীপকে গিয়ে যে কোন কোন মান দেওয়া আছে, 24 দেওয়া, 25 দেওয়া, 28 দেওয়া, তো 24.7 কাছাকাছি কোনটা, 24 কাছাকাছি যেটা থাকবে সেটা নিবা। তো তুমি সেটা নিলা যে 24.7 কাছাকাছি 24 আমাদের প্রশ্ন দেওয়া হলো, 24 মানটা আমি জানি, তাহলে আমার 24.7 দরকার। তোমার এক্সট্রা কতটুকু দরকার? তোমার এক্সট্রা দরকার হচ্ছে 0.7 শেষ। এই 0.7 ডিগ্রির মানটা তুমি বের করবা। যদি এমন হইতো, মনে করো কথার কথা তুমি খেয়াল করলা তোমার 24.7 দরকার, কিন্তু তোমার উদ্দীপকে আছে মনে করো এই 24 নাই, খালি 25 আছে, তখন তুমি কি করতা? তোমার দরকার হচ্ছে 24.7, কিন্তু তোমার উদ্দীপকে আছে হচ্ছে 25 মানটা, তো 25 বেশি হয়ে গেল না, তাহলে কমাইতে হবে। তাহলে তুমি কি করবা? কমাবা। কমানোর জন্য কত কমাবা? 24.7 লাগে, আছে 25, তাহলে 0.3 কমাই দাও, তাহলে 24.7 চলে আসবে শেষ। এইভাবে তুমি জিনিসটাকে হিসাব করবা, কম বেশি দেখে, উদ্দীপকে কি আছে সেটা দেখে। হ্যাঁ, খুব দ্রুত জিনিসটা বের হয়ে যাবে। এখন দেখো আমরা কি করি, কি হিসাবটা করি, একটু খেয়াল করো, একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবা। আবার এই 24.7 এই মানটা দরকার, এফ 24.7 এই মানটা দরকার। এই 24 মানটা সরাসরি দেওয়া আছে, দেখো উদ্দীপকে সরাসরি দেওয়া আছে আমাদের কত, এই দেখো 24 মানটা দেওয়া আছে 22.18, তখন তুমি বসাই দিবা যে 22.18, এই মানটা কত পাইছি আমি, এই মানটা পাইছি হচ্ছে 22.18 যোগ, এবার দরকার 0.7 ডিগ্রি পরিবর্তনের জন্য কতটুকু বাষ্পচাপ পরিবর্তিত হয়, এটা করবা এইভাবে। দাগ দিবা ফার্স্টে, তুমি খেয়াল করবা আগে 24 কাছাকাছি কে আছে, 24 কাছাকাছি 25 আছে, তাহলে 25 থেকে 24কে বাদ দিবা, এফ 25 মাইনাস এফ 24 বাদ, যেটা তুমি বের করতেছো ওইটার কাছাকাছিটা নিবা, তাহলে অ্যাকুরেট রেজাল্ট বেশি আসবে। 25 মাইনাস 24, এবার এই দুইটার পার্থক্য কত? পার্থক্য 1। যদি এমন হইতো এটা ছিল 26 এফ 26 মাইনাস এফ 24, পার্থক্য 2 লিখতাম তখন এরকম। আর ইন্টু দিব হচ্ছে কত দরকার, 0.7, তাহলে লিখবো হচ্ছে 0.7। তাহলে একদম সুন্দরভাবে ঐকিক নিয়মটুকু দ্রুত, আমি ঐকিক নিয়মে করছি আমরা, যে 1 ডিগ্রি পরিবর্তনের জন্য কত হয় আর 0.7 ডিগ্রি পরিবর্তনের জন্য কত হয়, ঐকিক নিয়মে করছি আমরা। তাহলে এখন তুমি জাস্ট মানটা বসাই দাও, খেয়াল করো এই মানটা হচ্ছে 22.18 যোগ 25 মানটা কত, খেয়াল করো 25 মানটা দেওয়া আছে 24.21, তো সেই মানটা বসাই দাও যে 24.21 মাইনাস 24 মানটা কত 22.18 ভাগ 1, তো 1 দিয়ে ভাগ করলে তো বেড়া নাই, গুণ কত দিব আমরা 0.7। হ্যাঁ, 0.7। তো এইটুকু হিসাব করলে কিন্তু তোমার এখান থেকে দেখো সুন্দর মতো চলে আসবে মানটুকু। আমরা সব মানটা হিসাবও করে দিচ্ছি তোমার জন্য, তুমি যেন বুঝতে পারো আর কি। হ্যাঁ, 24.7 দেখো হিসাব করি, আমরা আবারও ক্যালকুলেটার নিয়ে নিই, কত আছে খেয়াল করো, এখানে 24.21 আছে আমাদের, তো বিয়োগ করি আমরা 24.21, তো হচ্ছে মাইনাস কত আছে আমাদের এখানে, যে 22.18, ও মাইনাস তো হলো না, লিখছি আমরা 24.21 আর হচ্ছে মাইনাস দিলে হচ্ছে না কোনো, আগে মাইনাস দিতে হবে নাকি, 24.21, ও সরি এটা তো অন্য জায়গায় মাইনাস, এই যে 24.21 মাইনাস কত আছে 22.18, হিসাবগুলো কত আসছে আমাদের এখানে 2.03 আসছে, ভাগ দিব 1 দিয়ে, গুণ দিব কত দিয়ে 0.7 দিয়ে, তাহলে গুণ দিয়ে আমরা 0.7, এই মানটা হলো 1.421,
এই মানটা আসলো 1.421, বাকির সাথে যোগ করতে হবে কত আমাদের আবার 22.18। আমি একবার যোগই করে দিচ্ছি, যোগ 22.18। হ্যাঁ, হিসাব করলে আসলো কত আমাদের 23.601। লিখে দিয়ে আসলো এখানে আমরা এই মানটা আসলো কত 23.601। তাহলে এইটা কিন্তু আমাদের কোন মান, ছোট এফের মানটা বের হয়ে গেল। যে শিশিরাঙ্ক ছিল 24.7 আর 24.7-এ বাষ্পচাপ ছিল না, বের করলাম। এমনও হইতে পারতো যে তোমার যে আবহাওয়ার তাপমাত্রা বললো 28.6, তার মানে কি আবহাওয়ার মান তো দেওয়া নাই, মান তো দেওয়া ছিল 28-এ, কিন্তু আবহাওয়ার তাপমাত্রা মনে করো 28.6 হইতেই পারে। তখন তোমাকে আবারও এভাবে লিখতে হবে। সুতরাং যে F 28.6, তখন কী করবা, 28 দেওয়া আছে মনে করো, তখন লিখবা কি যে F 28 জানো, আর বের করতে হবে কত F 0.6। সেম ওয়েতে তুমি বের করবা। এমনও হইতে পারে যে দুইটা মান দেওয়া নাই, কষ্ট একটু বেশি হবে তখন। এবার আসো মানটা বসাই দিয়ে যদি আমরা কত আসলো আমাদের এখানে, যে মানটা আসলো হচ্ছে যে আমাদের এখানকার মানটা আসলো হচ্ছে যে 23.601। ওহো, লিখবো না তখন যে 23.601। তাহলে আমাকে আপেক্ষিক আর্দ্রতা চলে আসবে। তুমি লিখবে এখন আমরা জানি আপেক্ষিক আর্দ্রতা, লিখে দিবা, দুইটা স্টেপ আর কি, শেষ। এত ভাগ দিয়ে দিবা তুমি, এত ভাগ কত 27.78, 27.78। মানটা কত আসছে 849 ইন্টু 100% যদি করো তাহলে ইন্টু 100 দিয়ে দাও, কত আসবে ইন্টু 100, ইন্টু 100 দিলে কত আসবে 84.95। তাহলে তুমি বলবা সুতরাং এখানে আর্দ্রতা কত হবে 84.95%, শেষ। মানে এটাই কিন্তু তোমার এখান থেকে কি হবে আর্দ্রতা, এখানে তোমার হবে আর্দ্রতা। এবার তুমি বুঝতে পারছো আর্দ্রতা অনেক বেশি, তাহলে তুমি সিদ্ধান্ত দিবা যে হ্যাঁ, তুমি খেয়াল করো এখানে ছিল কত, এখানে ছিল 65 আর এই এলাকায় কত 84। তাহলে তুমি বলো কোন এলাকায় কাপড় দ্রুত শুকাবে, যেখানে আর্দ্রতা কম, তাহলে বরিশালে বেশি দ্রুত শুকাবে, বরিশালে ঘাম দ্রুত শুকাবে, বরিশালে স্বস্তি বোধ হবে, বরিশালে এই যে এইখানে বৃষ্টি হওয়ার সমান বেশি থাকবে, কারণ এখানে আর্দ্রতা মান বেশি। তো এখানে ঘুরতে যেন অগ্রাধিকার পাবে, কারণ এখানে আর্দ্রতা কম। এই সব কিছু মিলে তুমি এখন বুঝে ফেলতে পারলা। আশা করি বুঝতে পারছো আর্দ্রতা নামক কীভাবে করতে হয়। আগে বাষ্পচাপ বের করে নিবা শিশিরাঙ্কের তাপমাত্রায়, তারপরে বসাই দিবা। এমন হইতে পারে যে বায়ুর তাপমাত্রা বাষ্পচাপ বের করার প্রয়োজন হইতেছে, তো আসলে আশা করি এভাবে করে তুমি বের করতে পারবা এই অঙ্কটা। হ্যাঁ, তো ওকে, এই জিনিসটা আমরা বুঝে ফেললাম এখান থেকে। এবার আমরা চলো আরও অঙ্ক দেখি। এই একটা পুরো সবগুলো অঙ্ক কিন্তু হয়ে গেল, একটা অঙ্কের মধ্যে সবগুলো অঙ্ক হয়ে গেল। এইবার তোমাকে দেখাই আমি যে এই অঙ্ক আরও কীভাবে আসতে পারে। দেখো যে জানালার অঙ্কটা আসতে পারে, জানালা খুলে দিলে ঢুকবে নাকি জলীয় বাইরে হবে, এটা আসতে পারে। এবার এই অঙ্ক যে আসে তো সেক্ষেত্রে কী করবা তুমি, দেখো এটা তো পারবা যে আর্দ্র বাহুর তাপমাত্রা মানে কি, আর্দ্র মানে কি, মানে হচ্ছে এই যে থিটা টু বের করতে বলছে, সব কিছু দেওয়া আছে, ওই থিটা 1 থিটা 2 এটা বের করতে বলছে, এটা পারবা। ঘ নাম্বারটা দেখি, বসে যদি ঘরের একটি জানলা খুলে দেওয়া হয় জলীয় বাষ্প কোন দিকে যাবে, এরকম অঙ্ক আসলে তুমি কি করবা, ঘরের বাইরে আর ঘরের মধ্যে কি করবা, তুমি হচ্ছে ছোট এফ বের করবা, শেষ। তাহলে লিখতেছি আমি এখানে যে ঘরের মধ্যে, এরকম অঙ্ক আসলেই তুমি ঘরের মধ্যে আর ঘরের বাইরে তুমি কি করবা, ছোট এফ বের করবা, তাহলে তোমার হয়ে যাবে। তো ঘরের মধ্যে দেখো আমরা ইনফরমেশন দিই, ঘরের মধ্যে কি লেখা আছে, কোনো বন্ধ ঘরের তাপমাত্রা 30 ডিগ্রি, তাপমাত্রা 30 ডিগ্রি আর শিশিরাঙ্ক 15 ডিগ্রি, আর্দ্রতা 50%। বলছে ওই সময় ঘরের তাপমাত্রা, ঘরের বাইরের তাপমাত্রা ছিল 26 আবার, আর আর্দ্রতা দেওয়া আছে। তাহলে ঘরের মধ্যে তুমি কি লিখবা, আমরা জানি কি আর এই সূত্র জানি, আর ইকুয়াল টু কি স্মল এফ ডিভাইডেড বাই কি ক্যাপিটাল এফ, হ্যাঁ, স্মল এফ বাই ক্যাপিটাল এফ ইন্টু 100%। তো এখান থেকে তুমি কি করবা, দেখো তুমি সব কিছু মান জানো, আর এর মান কত জানো, যে ঘরের মধ্যে আর এর মান ছিল কত 50%, ছিল 50%। আর ছোট এফ কত, ছোট এফ আমি জানি না, বড় এফ কত, ঘরের মধ্যে তাপমাত্রা ছিল 30 ডিগ্রি, 30 ডিগ্রিতে বাষ্পচাপ কত, দেখো তো 30 ডিগ্রিতে বাষ্পচাপ কত আছে, 30 ও 26-এ বাষ্পচাপ যথাক্রমে 31.83। তাহলে বসাই দিব এখানে আমি এই মানটা কত 31.83 মিলিমিটার পার চাপ। তাহলে এখানে তোমাকে বের করতে হবে কি, এই ছোট এফটা বের করতে হবে। আর এখানে ইন্টু 100% আছে, আর 50% আছে, যেহেতু 100% ভাগ করলে 0.5 হবে। তো এখানে আমরা হিসাবটা করি, আমরা আসো ক্যালকুলেটর আমি আবার একটু নিয়ে নিচ্ছি, যে হচ্ছে দেখো কি আসবে আমাদের, আমি একবার হিসাব করি তোমাকে দেখাই, তাহলে বুঝতে পারবা। মাল্টিপ্লাই যদি করো এটা এবার আনছো 0.5, 0.5 দিয়ে গুণ করলে আসবে কত 0.5, 0.5 গুণ হচ্ছে কত 31.83। হিসাব করলে আমাদের আসলে কত যে 15.91। হ্যাঁ, তাহলে লিখে আমি এখানে এই মানটা আসছে কত আমাদের 15.915। এখন কি লিখবা, মিলিমিটার পার চাপ, সহজ কথা, শেষ।
এইবার তুমি লিখবা কি ঘরের বাইরে, এবার তুমি কি লিখবা যে সুতরাং ঘরের বাইরে, ঘরের মধ্যে ছিল বের করছো, ঘরের মধ্যে বের করা কিন্তু শেষ তোমার, যে ঘরের মধ্যে তোমার এই এফটা এত আসছে। এবার বের করি আমরা ঘরের বাইরে। হ্যাঁ, ঘরের বাইরে কি কাহিনী, ঘরের বাইরেও তুমি সেম এই ছোট এফ বের করবা। হ্যাঁ, ঘরের বাইরেও তুমি এই ছোট এফটাই বের করবা। তুমি কি জানো, আবারও সেম সূত্র তুমি লিখবা। আচ্ছা, যে আমরা জানি আর ইকুয়াল টু কি স্মল এফ বাই ক্যাপিটাল এফ ইন্টু 100%, মান বসাও। আর এর মানটা কত, ঘরের বাইরে দেখো 65% লেখা আছে, 65%। আর এখানে কি আছে, স্মল এফ বের করতে হবে। আর ঘরের বাইরে তাপমাত্রা ছিল কত, ওই সময় ঘরের বাইরে তাপমাত্রা ছিল 26 ডিগ্রি। দেখো 30 ও 26-এ বাষ্পচাপ লেখা আছে। এখানে বাষ্পচাপটা কত, যে বাষ্পচাপটা কত হচ্ছে যে 25.25। হ্যাঁ, এটা হচ্ছে 25 এটা বাদ দিলাম কি, 25.25 লিখে নিলাম, যে 25.25 ইন্টু কত 100%। একটু হিসাব করি কি আসবে আমাদের, এখানে আসবে হচ্ছে 0.65 গুণ করলে হবে কত 25.25 আসছে কত আমাদের, অপস 0.65 অফ পয়েন্ট হয় না, 0.65 গুণ 25.25। হ্যাঁ, তো তুমি ক্যালকুলেট দিয়ে সুন্দর হিসাবটা করে ফেলো আর কি। এখানে যে এফ আসতে দিলাম, এফ প্রাইম দিলাম মনে করো না, দুইটা তো এফ হয়ে গেল। হ্যাঁ, তখন মানটা কত আসলো তোমার, যে 16.41। এবার তুমি কি বলবা, এবার তুমি কি বলবা, এত মিলিমিটার পারদ চাপ, এত মিলিমিটার পারদ চাপ, দুইটা মান বের করে ফেলো তুমি। তোমার কাজই হচ্ছে এই দুইটা এফ বের করা। এবার তুমি সিদ্ধান্ত নিবা যে জলীয় বাষ্প কোন দিকে যাবে। মনে রাখবো সবসময় জলীয় বাষ্প সবসময় কোন দিকে যাবে, জলীয় বাষ্প সবসময় কি যায়, সবসময় বা যে কোনো গ্যাস বা যে কোনো বাষ্পই যে উচ্চ চাপ থেকে, হ্যাঁ, উচ্চ চাপ থেকে নিম্নচাপ অঞ্চলে যায়। উচ্চ চাপ থেকে কোন দিকে যায়, নিম্নচাপ অঞ্চলে, উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলে যায়। এবার খেয়াল করো কোনটা উচ্চচাপ, এখানে 15, এখানে 16, তাহলে বুঝতেই পারছো এখানে চাপটা বেশি চাপ থেকে কম চাপের দিকে যাবে। সহজ বাংলায় লেখা আছে, যে সহজ বাংলা কথা লেখা, যে বেশি চাপ থেকে কম চাপের দিকে যাবে। তো ঘরের বাইরে চাপটা বেশি, তাহলে তুমি কি লিখবা, যে বাষ্প তাহলে বাইরে থেকে কোন দিকে যাবে, বাইরে থেকে যাবে ভেতরের দিকে, বাইরে থেকে জানলা দিয়ে ঘরের ভিতরে যাবে, ঠিক আছে। কারণ বাইরে বেশি, ভিতরে তো কম, দ্যাটস ইট। এটা আসল কথা, মানে এই জানলা খুলে টুলে যদি দেয় এরকম বলে, তাহলে এভাবে অঙ্কটা করবা। তাহলে বুঝতে পারলাম জলীয় বাষ্প কোন দিকে প্রবাহিত হবে, জলীয় বাষ্প আসলে বাইরে থেকে ভেতরের দিকে প্রবাহিত হবে। তাহলে আমরা এই টাইপটা শিখে ফেললাম খুবই দ্রুত। এটাও কিন্তু পরীক্ষা আসছে, খুবই কমন টাইপ এটা। আমরা কি বলছিলাম, আরও কি টাইপ আছে, ঘনীভূত হওয়ার টাইপ আছে। এই দেখো ঘনীভূত হওয়ার অঙ্কটা আছে। ঘনীভূত হওয়ার পরে কি, এই যে লাস্টে শিশিরাঙ্কের পরিবর্তন আছে, এই দুইটা অঙ্ক দেখলেই তোমার শেষ, সবগুলো তোমার একসাথে চলে আসলো, একদম তোমার শেষ। এই ঘনীভূত অঙ্কটা করে ফেলি আমরা। ঘনীভূত অঙ্কটা কীভাবে আসে পরীক্ষায়, গ নম্বর এখানে আসছে একটা প্রশ্ন, খেয়াল করো। বলছে কোনো একদিন দুপুরের তাপমাত্রা 30 ডিগ্রি, ভালো কথা, আর্দ্রতা 80%। ওকে, বলছে হেলেন বাসায় এসি চালু করার পর তাপমাত্রা 21 ডিগ্রি হলো, মানে তাপমাত্রা ছিল 30, পরে কমে যাওয়া হয়েছে কত 21 ডিগ্রি। এখন বলছে সেই দিন শিশিরাঙ্ক ছিল 9.5। ওকে, এটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, এটা লাগবে। শিশিরাঙ্ক ছিল কত 9.5। এবার বেশ কিছু বাষ্প চাপ দেওয়া আছে, গুড। এ বলছে তাপমাত্রা নেমে আসায় জলীয় বাষ্পের কত অংশ ঘনীভূত হবে। তোমাকে বুঝতে হবে ঘনীভূত কেন হবে, তাহলে তুমি ঘনীভূতের পরিমাণটা বের করতে পারবা। মনে করো আগে এখানে উপস্থিত ছিল যখন তাপমাত্রা ছিল কত 30 ডিগ্রি, তাহলে এই 30 ডিগ্রিতে, কথার কথা, এই যে 30 ডিগ্রিতে, এই যে 30 ডিগ্রি যখন ছিল, এই 30 ডিগ্রিতে উপস্থিত ছিল মনে করো যে কথার কথা 10 গ্রাম জলীয় বাষ্প ছিল, কথার কথা। এবার যখনই, আর এই যে 9.5 আছে, 9.5 শিশিরাঙ্ক মানে কি সম্পৃক্ত অবস্থা। তো এই প্রথমে 30 যখন ছিল তখন ঘনীভূত হয় নাই, কারণ কি তাপমাত্রা বেশি থাকলে ধারণ ক্ষমতা বেশি থাকে, নির্ঘাত তখন ধারণ ক্ষমতা বেশি ছিল। কিন্তু যখনই তাপমাত্রা কমে গেছে 30 থেকে 9.5 হয়ে গেছে, না কি করছে, হ্যাঁ 30 থেকে কি করছে 21, এসি চালু করার পরে তাপমাত্রা 21 নামছে, আর 9.5 হচ্ছে শিশিরাঙ্ক। এবার যদি শিশিরাঙ্ক 9.5 হয়, তাহলে কি ধারণ ক্ষমতা, এই দেখো তাপমাত্রা যখন কমছে তখন ধারণ ক্ষমতাও কমে গেছে। দেখো আগে ধারণ ক্ষমতা আগে ছিল হচ্ছে 10 গ্রাম, এবার তাপমাত্রা যখন কমছে ধারণ ক্ষমতা কমছে, তখন মনে করো ধারণ ক্ষমতা যে কমলো, কতটুকু কমলো, মনে করো ধারণ ক্ষমতা কমার পরে ধারণ ক্ষমতা দাঁড়াইছে, কথার কথা ধারণ ক্ষমতা দাঁড়াইছে মনে করো যে 8 গ্রাম। তার মানে কি, যে সে এখন সর্বোচ্চ 8 গ্রাম ধরে রাখতে পারবে। তাহলে কথার কথা কি ঘটছে, আমি দেখো ভালো করে বলি, একটু খেয়াল করো, দুইটা কথা খেয়াল করবা। প্রথমত এটা ছিল উপস্থিত, উপরেটা ছিল কি আমাদের উপস্থিত, কতটুকু উপস্থিত ছিল
প্রথমে দেখছি আমরা কি যে উপস্থিত ছিল আমাদের ওই দিন বায়ুতে উপস্থিত ছিল কত 10 গ্রাম, উপস্থিত ছিল 10 গ্রাম। আর আমি দেখলাম তাপমাত্রা কমানোতে ধারণ ক্ষমতা কমছে, ধারণ ক্ষমতা কমে দাঁড়াইছে কত 8 গ্রাম। তাহলে এখন দেখো ধারণ ক্ষমতা 8 গ্রাম কিন্তু ওই দিন বায়ুতে উপস্থিত ছিল 10 গ্রাম, তাহলে 2 গ্রাম এক্সট্রা আছে না, ওই 2 গ্রাম তো টুক করে শিশির আকারে পড়ে যাবে। তাহলে ওই 2 গ্রাম হচ্ছে ঘনীভূত অংশ। তাহলে তোমার কি কি বের করতে হবে, দুটো জিনিস বের করতে হবে, একটা কতটুকু উপস্থিত ছিল ওই দিন, আর ওই দিন তাপমাত্রা কমার কারণে ধারণ ক্ষমতা কত হয়, এই দুইটা জিনিস বের করলেই বিয়োগ করলে পাওয়া যাবে ঘনীভূত। এতটুকু তো বুঝছো। তো আমরা সব বের করি, আমি তোমাকে ধরে নিলাম যে কথার কথা যে উপস্থিত আছে 10 গ্রাম, কথার কথা ধারণ ক্ষমতা 8 গ্রাম, এটা কথার কথা করলে হবে না, বের করতে হবে। তো আমরা আসলে বের করি যে ওই দিন আবহাওয়াতে কতটুকু জলীয় বাষ্প উপস্থিত ছিল, দুইটা কাজ, ওই দিন আবহাওয়াতে কতটুকু উপস্থিত ছিল জলীয় বাষ্প, আর ওই দিন ধারণ ক্ষমতা কত দাঁড়াইছে। মনে করো উপস্থিত ছিল 50 আর ধারণ ক্ষমতা হয়েছে 40, তার মানে কি 50 ধরে রাখতে পারবে না, ওই 10 গ্রাম পড়ে যাবে, 10 গ্রামই ঘনীভূত, ওটাই বের করতে হবে। তো ফার্স্টে বের করে আসো উপস্থিত জলীয় বাষ্পের ভর বা চাপ। এবার আমরা ফর্মুলা জানতাম যে আর ইকুয়াল টু একটা দুইটা ফর্মুলা শিখছিলাম আমরা, মনে করে দেখো ওই যে আমি তোমাকে আবারও দেখাই, খেয়াল করো, এই যে ছিল, এই দেখো এই যে বড় ছোটটা, যে বায়ুর তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প চাপ ডিভাইডেড বাই সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্প চাপ। এবার তুমি খেয়াল করো, আমরা এইটাই ইউজ করবো এখন, যে কতটুকু উপস্থিত ছিল বের করবো। তার মানে এখানে কি নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট তাপমাত্রা কত 30 না, হ্যাঁ 30 ছিল বায়ুর তাপমাত্রা। তখন জিনিসটা এরকম হবে যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে উপরে হবে কি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্পের চাপ, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্পের চাপ বা জলীয় বাষ্পের ভর লিখতে পারি আমরা, উপস্থিত জলীয় এই যে বাষ্প, এই যে হচ্ছে চাপ, এই যে চাপ। আর নিচে কি হবে, ওই 30 ডিগ্রি তাপমাত্রায় যে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ, ওই সম্পৃক্ত করতে কতটুকু জলীয় বাষ্প লাগে, এই সম্পৃক্ত জলীয় এই যে বাষ্প, এই যে হচ্ছে চাপ, ঠিক আছে। তাহলে আমরা এই সূত্রটা পড়ছিলাম যে উপরে হয় উপস্থিত, কতটুকু উপস্থিত জলীয় বাষ্প আছে তার বাষ্পচাপ ডিভাইডেড বাই সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ। এইবার এখান থেকে আমরা কি করব, তাহলে এখান থেকে দেখো কি করব, এই মানটা বসাই দিই আমরা। আর এর মানটা জানি, ওই দিন 30 ডিগ্রিতে আর এর মান ছিল কত, যে 80 ছিল, আর্দ্রতা ছিল 80, আর্দ্রতা ছিল হচ্ছে 80। তাহলে আর এর মানটা বসাই দিব 80, বা বসাই দিলাম হচ্ছে 0.8 বসাই দিলাম আমি সরাসরি, 100% যেহেতু দেই নেই, বাকি মানটুকু বসাই। উপরে কি আছে আমাদের, উপরে আছে আমাদের উপস্থিত জলীয় বাষ্প চাপ, হ্যাঁ উপস্থিত জলীয় বাষ্প, হ্যাঁ উপস্থিত জলীয় এই যে বাষ্প চাপ, বাষ্প চাপ। আর নিচে কি সম্পৃক্ত বাষ্পচাপ, সম্পৃক্ত বাষ্পচাপ দেওয়া আছে পরীক্ষায়, এই দেখো 30, 29 বাষ্পচাপ যথাক্রমে এত। তাহলে 28.02, মানটা বসাই দিচ্ছি আমি এখানে, 28.02 মিলিমিটার পার চাপ। তুমি যদি মাল্টিপ্লাই করো তাহলে পাই যাবা কি, পাবা, সুতরাং তুমি পাইলা উপস্থিত জলীয় বাষ্প চাপ, এর মানটা তুমি কি পাইলা, যে সুতরাং 30 ডিগ্রিতে, হ্যাঁ তুমি পাইলা কি উপস্থিত জলীয় বাষ্প, কতটুকু জলীয় বাষ্প চাপ উপস্থিত ছিল, উপস্থিত জলীয় বাষ্প চাপ, উপস্থিত জলীয় বাষ্প চাপ। এবার তুমি এক কাজ করো, গুণ করে দাও, দুইটা গুণ করে দাও, এই যে আমাদের ক্যালকুলেটর, 28.02 সরি 02 গুণ কত, গুণ হচ্ছে 0.8 গুণগুলো আসলে 22.416, হ্যাঁ লিখি আমি এখানে 22.416, তাহলে 22.416, এটা কি হবে মিলিমিটার পার চাপ, মিলিমিটার পার চাপ। ওকে, ভালো কথা। এবার আমার তো বাষ্প চাপ দরকার না, বাষ্প ভর দরকার, ভর থাকলে খুব সহজে বের করতে পারবো আমরা। কিন্তু তুমি মনে রাখবে সেম এই লাইন থেকে আমি ভর বানাবো, লিখবা যেহেতু বাষ্প চাপ জানো, আর তোমাকে বলছিলাম জলীয় বাষ্প চাপ আর জলীয় বাষ্পের ভর সমানুপাতিক, তাহলে সমানুপাতিক উঠে গেলে সমানুপাতিক ধ্রুবক আসবে। তাহলে ওই কথাটুকু আমি লিখতেছি এখানে, যে সুতরাং উপস্থিত জলীয় বাষ্পের ভর, উপস্থিত জলীয় বাষ্পের ভর লিখেই দিচ্ছে, উপস্থিত জলীয় বাষ্পের ভর কি হবে, তাহলে এখানে যে মানটা ছিল সমানুপাতিক যেহেতু আমরা জানি, তাহলে এর সাথে যদি সমানুপাতিক ধ্রুবক একটা কে বসাই দিই, কারণ তুমি এই জিনিসটা জানো যে মনে করো এরকম যে চাপ সমানুপাতিক ভর, তাহলে আমি এরকম কি লিখতে পারবো, তাহলে ভর সমানুপাতিক চাপ, একই তো কথা। এবার এই সমানুপাতিক চিহ্ন উঠে গেলে সমানুপাতিক ধ্রুবক ইন্টু চাপ, তুমি কি বুঝতে পারলা জিনিসটা কেন লিখতে পারলাম, ভর দরকার, ওই চাপের সাথে জাস্ট সমানুপাতিক ধ্রুবক গুণ করলেই হয়ে যাবে। তাহলে আমরা ওইটাই লিখে দিচ্ছি, জাস্ট খালি কে লিখে দিছি। তাহলে একটা জিনিস কিন্তু বের হয়ে গেছে যে উপস্থিত জলীয় বাষ্পের ভর হচ্ছে এত। তাহলে উপস্থিত কত গ্রাম বের করে ফেলছি আমি, এবার বের করতে হবে ধারণ ক্ষমতা,
যে তাপমাত্রা কমে গেছে, কমে যাওয়ার ফলে শিশিরাঙ্ক হয়েছে কত 9.5 হয়েছে। হ্যাঁ, আমরা এখন এটাই বের করবো যে ওই দিন আবহাওয়ার আর্দ্রতা ও না, ওই দিন সেদিন শিশিরাঙ্ক ছিল এত। ওকে, ভালো কথা। এবার আমাকে বলছে কি হেলেন বাসায় এসি চালু করার পরে তাপমাত্রা 21 ডিগ্রিতে নেমে গেল। ভালো কথা, 21 ডিগ্রিতে নামছে, তাহলে আমার তাপমাত্রা নামছে 21 ডিগ্রি। এখন আমাকে দেখতে হবে যে 21 ডিগ্রিতে আমাদের হচ্ছে যে সম্পৃক্ত যে বাষ্পচাপটা, হ্যাঁ 21 ডিগ্রি তাপমাত্রা নামছে, তাহলে ওই 21 ডিগ্রিতে ধারণ ক্ষমতা কত? 21 ডিগ্রিতে ধারণ ক্ষমতা কত? আমাদের লাগবে কি তাপমাত্রা ছিল 30-এ আমি কতটুকু উপস্থিত জানি, তাপমাত্রা কমে গেছে, ধারণ ক্ষমতাও কমবে, তাপমাত্রা কমে তো 21 হয়েছে, তাহলে 21 ডিগ্রিতে ধারণ ক্ষমতাটা আমার লাগবে। তাহলে আমরা বের করি। সুতরাং 21 ডিগ্রি ধারণ ক্ষমতা, তাহলে কি লিখবো আমরা? সুতরাং 21 ডিগ্রি সেলসিয়াস এ ধারণ ক্ষমতা, কারণ তাপমাত্রা কমছে, তাহলে ধারণ ক্ষমতা কি হবে? ভরটা বের করবো কি হবে? আবার সেম বাষ্পচাপের সাথে কে গুণ করবো? দেখো 21 ডিগ্রিতে বাষ্পচাপ দেওয়া আছে, যে 21 ডিগ্রিতে বাষ্পচাপ দেওয়া আছে কত? 20.35। তাহলে লিখবো কি আমরা? 20.35। এর সাথে কি গুণ করবো? কে গুণ করলে কি হয়ে যাবে? বাষ্পচাপের সাথে কে গুণ করলে হয়ে যাবে কি ধারণ ক্ষমতা। তাহলে 21 ডিগ্রিতে সম্পৃক্ত বাষ্পচাপ দেওয়া আছে। 21 ডিগ্রিতে সম্পৃক্ত বাষ্পচাপ মানে কি? যে এটাই কি? যে সর্বোচ্চ ধরে রাখতে পারবে, যে সর্বোচ্চ ধরে রাখতে পারবে মানে ধারণ ক্ষমতা ছিল। শেষ। এইবার তুমি কি করলা? এই দুটো তুমি বিয়োগ করে দিবা, শেষ, তোমার কাজ শেষ। তুমি লিখবা সুতরাং ঘনীভূত অংশ, তখন তুমি লিখবা কি? সুতরাং ঘনীভূত। তোমার কাজ কিন্তু এই দুইটা অঙ্কটা ভালো করে বুঝলে কিন্তু তোমার কাজ শেষ। ঘনীভূত অংশ কত হবে? বিয়োগ করে দিবা, জাস্ট বিয়োগ করে দাও। এখানে বিয়োগ করলে কত আসবে? 22.416 মাইনাস 20.35। আর দুই জায়গায় কে ছিল? কেটা আমরা কমন নিয়ে নিলাম, কিন্তু একক না, কমন নিছি। এবার মাঝে মাঝে আমরা পার্সেন্টেজে বের করি যে ঘনীভূত কত শতাংশ, তখন তুমি লিখবা যে সুতরাং ঘনীভূত শতকরা বা ঘনীভূত কতটুকু হবে? তুমি লিখবো শতকরা ঘনীভূত। শতকরা যদি প্রকাশ করি, শতকরা ঘনীভূত। শতকরায় প্রকাশ করলে কীভাবে করতে হয়? যে উপরে লিখতে হয় পরিবর্তন, উপরে পরিবর্তন মানে বিয়োগফলটা 22.416। আচ্ছা, বিয়োগ করলে আসে কত সেটা আমি বসাই দিই সরাসরি। এটা বিয়োগ করলে আসে হচ্ছে, বসাই দিই আমরা 416 মাইনাস 20.35, 20.35 2.06 বসাই দিলাম এখানে 2.066 ইন্টু কে তো থাকবেই। আর শতকরার জন্য কী করতে হয়? উপরে পরিবর্তনটা নিতে হয়, ঘনীভূতটা নিতে হয়, নিচে আদি নিতে হয়। আদিতে ছিল কত? 22, তাহলে 22.416, সাথে ছিল কে। দেখো এখানে কে কাটা যাবে সুন্দর মতো, দেখো এই কে কাটা। এবার ইন্টু 100% তুমি দিলেই শেষ। হ্যাঁ, আচ্ছা নেই এই এটাকে ভাগ দেবো কত? 22.416 ভাগ 22.416, এত আসলো। গুণ দিবা 100 দিয়ে, কত আসলে? 9.21। তার মানে কি হবে? এখানে এই ঘনীভূত হবে 9.21%। শেষ। শতকরা ঘনীভূত তুমি পেয়ে গেলা। কাজ দুইটা ছিল, একটা যে তাপমাত্রা দেওয়া ছিল সেই তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্পের ভর বের করা। কীভাবে বের করলাম? তাপমাত্রা আর্দ্রতা দেওয়া ছিল, উপস্থিত জলীয় বাষ্পের চাপ বের করছি, তার সাথে একটা সমানুপাতিক ধ্রুবককে গুণ করলেই হয়ে গেছে উপস্থিত জলীয় বাষ্পের ভর। 2 নম্বর কাজ ছিল তাপমাত্রা যে কমায় 21 করছি, তাহলে 21 ডিগ্রিতে ধারণ ক্ষমতা লাগবে। আর 21 ডিগ্রিতে ধারণ ক্ষমতা বের করলাম কিভাবে? 21 ডিগ্রিতে যে সম্পৃক্ত বাষ্পচাপ দেওয়া ছিল সেই বাষ্পচাপের সাথে জাস্ট কে গুণ করে দিছি। কেন? কারণ সম্পৃক্ত বাষ্পচাপ মানে কি? ওইটাই হাইস্ট, আর তো বেশি ধরে রাখতে পারবে না, এই জন্যই ওই চাপের সাথে কে গুণ করলে হয়ে গেছে কি? ধারণ ক্ষমতা। এরপরে বিয়োগ করে দিচ্ছি, ঘনীভূত চলে আসছে। শতকরা বের করতে জন্য কি করছি? ওই যেটা বিয়োগ করছিলাম ওই অংশটাকে ভাগ দিছি আদি মান দিলে ভাগ দিলে শতকরা তুমি পাওয়া যাবা, যে 100% গুণ দিয়ে দাও। এই ছিল আমাদের এই ঘনীভূতর অঙ্ক। এটা আমাদের ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু অনেকে কিন্তু একটু প্যাচ লাগাই ফেলে, তো প্যাচ লাগানো যাবে না, একটু প্র্যাকটিস করে সুন্দর করে এটা একটু আয়ত্তে নিয়ে আসতে হবে। ঠিক আছে, লাস্ট জিনিস একটা দেখাই, দেখো তাহলে বুঝতে পারবা আমাদের এই অঙ্কটা আসলে। দেখো এটা দেখলে আমাদের শেষ, এই অঙ্কটা দেখলে আমাদের এটা শেষ। শিশিরাঙ্কের পরিবর্তন, হ্যাঁ শিশিরাঙ্কের পরিবর্তন অঙ্কগুলো কীরকম হয় খেয়াল করো, জাস্ট একটু খেয়াল করো। যে এই অঙ্কটা তোমাকে বলে দিই, বলছে কি যে কোনো একদিন আবহাওয়া এরকম ছিল। ঘ নাম্বারটা তুমি খালি খেয়াল করো, কি বলছে যে ওই দিন আপেক্ষিক আর্দ্রতা 20% কমে গেলে শিশিরাঙ্কের কিরূপ পরিবর্তন হবে। তুমি কি করবা? তুমি আগে বের করবা আপেক্ষিক আর্দ্রতা কত। তুমি মনে করো অঙ্ক করে বের করছো, কথার কথা পুরোটা করে দিলাম না, মনে করো অঙ্ক করে বের করছো ওই দিন আপেক্ষিক আর্দ্রতা মনে করো 64%। হ্যাঁ, তো এত বের করতে পারবাই, কিন্তু অঙ্ক করতে পারবাই যে ফার্স্টে শিশিরাঙ্ক বের করবা, বা দেওয়া আছে হয়তো বা গ নম্বরে করতে হবে, এখান থেকে তুমি আর বের করবা নর্মাল আর। আপেক্ষিক আর্দ্রতা 20% কমে গেল,
তাহলে 20% কমে গেলে কি হবে? 20% কমে গেলে 20% কমে গেলে 20% কমে গেলে তুমি কি লিখবা? 20% কমে গেলে আর্দ্রতা হবে কত আমাদের? এই আর্দ্রতা হবে হচ্ছে 64 মাইনাস মনে করো 20, তার মানে হইলো কত? হইলো কত? 40%। 40%। এইবার তখন তুমি লিখবা যে আমরা জানি আর ইকুয়াল টু কি জানতাম আমরা? ছোট এফ বাই বড় এফ ইন্টু 100%। এবার এই যে তুমি নতুন আর বের করলা, এই আর এর কারণে আমার এই এফ এর মান কত আসছে? এই জলীয় বাষ্পের চাপটা কত আসছে? শিশিরাঙ্কে জলীয় বাষ্পের চাপটা তুমি খালি বের করো, দেখবে এই মানটা চেঞ্জ আসছে কিনা। যদি দেখো এই মানটা চেঞ্জ আসছে, তাহলে বলবা কি হ্যাঁ শিশিরাঙ্কে পরিবর্তন হবে। তাহলে তুমি কী করবা? এফ এর মানটা তুমি বের করবা। দেখো আর এর মানটা বসাতে কত? 40%, তার মানে কত? যে 0.44। 100% আর দিব না, এই এফ এর মানটা নতুন করে এফ প্রাইম দিই, এটা এফ প্রাইম দিই। আর এই বড় এফ কত? বড় এফ তো আমাদের দেওয়াই আছে যে ওই দিন বায়ুর তাপমাত্রা ছিল কত? 25 ডিগ্রি। তাহলে 25 ডিগ্রিতে মান কত? 17.54। যা বসাই দিচ্ছি এখানে 17.54। কিন্তু এফ এর মানটা কত আসছে? যদি মাল্টিপ্লাই করে দাও এখানে, আমাদের ক্যালকুলেটর লাগবে। হ্যাঁ এই তাহলে আমাদের লাগবে কত এখানে? খেয়াল করো যে হচ্ছে 17.54, 17.54 গুণ কত? গুণ হচ্ছে 0.44, গুণ 0.44। আসবে কত? 7.716। হ্যাঁ আসবে কত? আসবে হচ্ছে আমাদের যে 7.716 শেষ। এইবার তুমি বলবা যে হ্যাঁ, এই যে তুমি এবার কী বলবা? যে যেহেতু দেখো আগে যে এফ ছিল, এই পূর্বে যে এফ ছিল সেটা কি ছিল? সেটা ছিল হচ্ছে শিশিরাঙ্কের তাপমাত্রায় বাষ্প চাপ 14.77। এটা তো তুমি গ নাম্বার এখানে বের করতে হয়, অঙ্কটা করার জন্য বের করতে না, এটা মনে করে বের করছো, এখানে বের করছি। তো দেখবে এই এফ আর এই এফ চেঞ্জ হয়ে গেছে। যদি এই এফ এর থেকে এফ কমে যায় তাহলে বলবা কি হ্যাঁ শিশিরাঙ্ক কমবে। যদি দেখো এখানে মান ছিল কথার কথা, যে মনে করো যে কথা তো মনে করছিল কত ছিল? বললাম যে মনে করো 11 ছিল, 11.9 ছিল কথার কথা। 11.9 এখানে 7.7। এফ কমছে মানে কি? শিশিরাঙ্ক কমবে। তাহলে এই এফ এর পরিবর্তন দেখে শিশিরাঙ্কের পরিবর্তন বলতে পারবা যে ঘটনাটা কি। খেয়াল করো শিশিরাঙ্ক কিন্তু আপেক্ষিক আর্দ্রতা দেওয়া ছিল, আপেক্ষিক আর্দ্রতা চেঞ্জ হলে শিশিরাঙ্ক চেঞ্জ হবে। কিন্তু যদি পরের অঙ্কটা আমাদের আসতো যে তাপমাত্রা পরিবর্তন হয়েছে, শিশিরাঙ্ক কত পরিবর্তন? এই অঙ্কটা লাস্ট ইয়ার 2বার আসছে, যে 23 সালে কিন্তু এই অঙ্কটা 2বার আসছে। আর আগে বরিশাল 22-এ আসছিল, এর আগে অনেক সালে 15-16 সালে আসছিল এই অঙ্কটা। বলছিল কোনো একটা স্থানে যে কি হয়েছে, তাপমাত্রা হঠাৎ করে কমে গেছে, তাহলে ওইখানে শিশিরাঙ্ক একই থাকবে কিনা। এটার অ্যান্সার কিন্তু কনফিউশন আছে, এটার অ্যান্সারটার মধ্যে কিন্তু দেখো কনফিউশনটা ক্লিয়ার করে দিই। তুমি যখন এই অঙ্কটা নিবা তুমি খুব প্যাচে পড়ে যাবা। তুমি দেখবা যে এক স্যার বইয়ের মধ্যে করছে কি, হ্যাঁ বলছে যে না শিশিরাঙ্কে কোনো পরিবর্তন হবে না। কারণ কি, যে শিশিরাঙ্কটা নির্ভর করে জলীয় বাষ্পের পরিমাণের উপরে, কিন্তু এইখানে তো আসলে তাপমাত্রা চেঞ্জ করছে, তো জলীয় বাষ্পের পরিমাণ তো কোনোভাবে চেঞ্জ হয় নাই। জলীয় বাষ্পের পরিমাণ চেঞ্জ না হলে আমাদের শিশিরাঙ্ক চেঞ্জ হবে না, শেষ, অ্যান্সার শেষ। কিন্তু অন্য কোনো আবার গাইডে দেখা গেছে কি যে তারা আবার চেঞ্জ করে দেখাইছে না, যে তারা এখানে চাপ বের করছে, চাপ বের করে নানানভাবে করে তারা শিশিরাঙ্ক বের করে কমায় টমায় দেখাইছে। এবার তুমি তো কনফিউজড, উঙ্গাবুঙ্গা হয়ে গেছো যে আমি করবো কোনটা। এই দুই রকম হওয়ার কারণটা কি জানো? কারণ হচ্ছে আমাদের তপন স্যারের বইয়ে সরাসরি লেখা আছে যে না তাপমাত্রার উপর নির্ভর করে না, সুতরাং চেঞ্জ হবে না। কিন্তু ইসাক স্যার আবার এই মান টান বের করে দেখাইছে। এখন তো বাংলাদেশ 2 ভাগে ভাগ হয়ে গেছে, তপন স্যারের দল, ইসাক স্যারের দল। এখন এই জন্য গাইডগুলোতেও তুমি খেয়াল করবা যে একদল ইসাক স্যারকে ফলো করছে, একদল তপন স্যারকে ফলো করছে। এখন তো ঝামেলা হয়ে গেছে। পরীক্ষা আসলে তুমি কি করবে, এখন যদি হয় তুমি কি করবা আসলে, হ্যাঁ তো খুবই ঝামেলা। আসল জিনিসটা হচ্ছে যে না তাপমাত্রা পরিবর্তন করলে আসলেই শিশিরাঙ্কের কোনো পরিবর্তন হয় না, এটা আসল জিনিস। কিন্তু তুমি যদি পরীক্ষা আসে এরকম প্রশ্ন কমন চলে আসে পরীক্ষায়, এই প্রশ্ন হুবহু চলে আসে, তুমি স্কিপ করো যদি একটু কনফিউশন আসে। না হলে তুমি যে কোনো একটা ফলো করে লিখে দিও, তাহলে হয়ে যাবে। তুমি তপন স্যারটা ফলো করতে পারো, আমি এই জন্য অ্যান্সারটাও দিয়ে দিছি এখানে, যে পরীক্ষা আসে তুমি কীভাবে অ্যান্সারটা লিখবা, তুমি ব্যাখ্যাটা কীভাবে লিখবা, যে তাপমাত্রা চেঞ্জ করলে যে শিশিরাঙ্ক যে চেঞ্জ হয় না, তাপমাত্রার সাথে শিশিরাঙ্কের সম্পর্ক নাই, কিন্তু তাপমাত্রার সাথে আর্দ্রতার সম্পর্ক আছে। আর্দ্রতা চেঞ্জ হলে মানে তাপমাত্রা চেঞ্জ হলে আর্দ্রতা চেঞ্জ হয়। এই যে আমরা খেয়াল করলাম এখানে, বা আর্দ্রতা চেঞ্জ হলে মানে ব্যাপারটা এরকম যে তাপমাত্রা যেমন এখানে আমরা দেখছিলাম, আমরা এখানে খেয়াল করছো যে আর্দ্রতা চেঞ্জ হলে শিশিরাঙ্ক চেঞ্জ হয়, মানে আর্দ্রতার সাথে শিশিরাঙ্কের সম্পর্কে যেটা, আর্দ্রতা চেঞ্জ হলে শিশিরাঙ্ক চেঞ্জ হয়, কিন্তু তাপমাত্রা চেঞ্জ হলে শিশিরাঙ্ক চেঞ্জ হয় না। এইটা তুমি মনে রাখবা, শিশিরাঙ্কের পরিবর্তন থেকে তুমি এই দুটো অঙ্ক মনে রাখতে পারো। আর এটার মধ্যে কিন্তু কনফিউশন ছিল, আমি তো বলে দিলাম যে কী করবা, যে কেন কনফিউশন সেটাও বলে দিলাম। কারণ
2 স্যার 2 রকম কাজ করছে আর কি, কারণ 2 স্যার হয়তো বা তপন স্যার ইসাক স্যার হয়তো বা ভিন্ন ভিন্ন জায়গা থেকে আসলে ইনফরমেশন কালেক্ট করছে, তো একটু গ্যাপ হয়ে গেছে এই জন্য। তো এর মাঝখানে চিপাই পড়ে গেছে আমরা যারা স্টুডেন্ট, হ্যাঁ, তো তারা তো খুবই টেনশনে এরকম অঙ্ক আসলে কী করবো। তো টেনশন নেওয়ার দরকার নেই, তুমি এইটা আসল যে জিনিসটা যেটা আর কি ইউনিভার্সাল রাইট, হ্যাঁ, এটা আসলে একজ্যাক্ট আসলে কোনো রাইটারের বই মানে আমাদের বাংলাদেশ কোনো রাইটারের বই একদম ফিক্সড করে বলা নাই এভাবে কিন্তু জিনিসটা, কিন্তু এটা আসলে রিসার্চ করে তুমি এই জিনিসটাই পাবা। হ্যাঁ, এটাই তুমি ফলো করো যে তাপমাত্রা চেঞ্জ হলে আসলে শিশিরাঙ্কের কোনো চেঞ্জ হয় না, এই ব্যাখ্যাটুকু তুমি লিখে দিবা আর কি। হ্যাঁ, আর তারপর তোমার যদি মনে খুঁত থাকে না এক স্যার এরকম লিখছে, ইসাক স্যার তো রাগ করে, তুমি এটা দিও না। কিন্তু নর্মালটা তুমি ফলো করো যে এটা হচ্ছে নর্মাল, যে তাপমাত্রা চেঞ্জ করলে শিশিরাঙ্কের কোনো চেঞ্জ আসলে হয় না। তার মানে তাপমাত্রাতে শিশিরাঙ্কের কোনো পরিবর্তন হয় না। তাপমাত্রা বাড়ুক কমুক, যদি জলীয়বাষ্পের পরিমাণ চেঞ্জ না হয় শিশিরাঙ্ক চেঞ্জ হবে না। তো তুমি এই ব্যাখ্যাটা লিখে দিতে পারো, তাই তোমার কোনো ঝামেলা হবে না। তো আশা করি বুঝতে পারছো এই সকল অঙ্কগুলা কীভাবে আসলো আমাদের। তো আমরা যেটা বলছিলাম যে আর্দ্রতার অঙ্ক, তারপর হচ্ছে ওই যে স্বস্তিবোধ বলছি, তারপর কি যে জানলা খুলে দিলে কি ঘটবে, ঘনীভূত হবে কিনা, লাস্টে শিশিরাঙ্কের পরিবর্তন। আর্দ্রতার সাথে শিশিরাঙ্ক চেঞ্জ হয়েছে, কিন্তু তাপমাত্রার সাথে শিশিরাঙ্ক চেঞ্জ হয় না। এই 4-5 রকমের অঙ্ক তুমি যদি করো শেষ। আর তাছাড়া আমি তোমাদেরকে আরও কিছু অঙ্ক, তুমি যেন অ্যাডভান্স অঙ্ক হিসেবে কিছু অঙ্ক তোমাদেরকে দাগিয়ে দিয়ে রাখবো নি, তোমরা সেই অঙ্কগুলোও দেখবা, সেই অঙ্কগুলোও করে রাখবা যারা একটু বেশি নাম্বার পাইতে চাও বা একটু অ্যাডভান্স করতে চাও, কারণ কোনো সময় পরীক্ষা একটু কঠিন হতে পারে। তো আমি কিছু অঙ্ক দাগিয়ে তোমাদেরকে দিব, সেই অঙ্কগুলো তোমরা করে ফেলবা। তো আশা করি এতটুকু একদম ক্লিয়ার। এখান থেকে আসলে অবশ্যই পারা উচিত যে আমাদের হ্রদের গভীরতা, এখান থেকে আমাদের শিশিরাঙ্ক আর্দ্রতা, মাঝখানে CRMS গতিশক্তি সব কিছু কিন্তু তোমাকে দেখাইছে একদম A to Z। সিকিউ আসলে এখান থেকে না পারার কোনো সুযোগই নেই। ইনশাল্লাহ অবশ্যই পারবা, একটু প্র্যাকটিস করো। দোয়া করো ভাইয়ের জন্য। তোমাদের সবার সাথে দেখা হবে আবারও পরবর্তী কোনো চ্যাপ্টার নিয়ে। আল্লাহ হাফেজ।